আগে আমরা হচ্ছে লগ ইন করবো। লগ ইন করার পরে আচ্ছা, নাসরিন আমাদের ব্যাচের না? কই সে? ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। না, উনি মাঝে মাঝে মেসেজ দেয় যে হেল্পের জন্য, হেল্প করি, কিন্তু ব্যস্ত থাকে মনে হয় ক্লাসে। আচ্ছা গে, সমস্যা নাই, উনি ওনার মতো করুক, যদি না আসে তো কিছু করার নাই। প্র্যাকটিস করে, এটা সত্য কথা। প্র্যাকটিস করে এবং আমাকেও মেসেজ দেয়। আমি যথাসাধ্য চেষ্টা করি সহযোগিতা করার জন্য। আসলে অনেক ব্যস্ত থাকলে যেটা হয়। আচ্ছা দেখেন, আমরা এখন হচ্ছে ইনভেন্টরি লাস্ট ক্লাসে অর্ধেক করেছিলাম, অর্থাৎ শুধুমাত্র আমরা কি দিয়েছিলাম, আমরা হচ্ছে আইটেম গুলো অ্যাড করেছিলাম, কোনো ব্যালেন্স দেই নাই। আজকে আমরা ব্যালেন্স দিব। ঠিক আছে, দেখেন, তাহলে আমরা চলে যাবো হচ্ছে আইটেম কোথায় আছে, অ্যাকাউন্টিং এর আন্ডারে। আমরা হচ্ছে অ্যাকাউন্টিং না, বিজনেস এর আন্ডারে চলে যাবো হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে গেলে এখান থেকে আমরা আগে ইম্পোর্টের যে সিস্টেম সেখানে যাবো। এখানে দেখেন আমাদের আইটেম গুলো অলরেডি আছে, অনেকগুলো আইটেম আমরা অ্যাড করেছিলাম, বাট কোনো কোয়ান্টিটি দেই নাই। স্টিল এখন পর্যন্ত আপনি চাইলে হচ্ছে আনট্র্যাক করতে পারবেন যে কোনো আইটেমকে। দেখেন, যদি এডিট অপশনে যাই, এখানে দেখেন এই যে এটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, কারণ এখন আপনি ব্যালেন্স দেন নাই। ব্যালেন্স দেওয়া মানে ট্রানজেকশন হয়ে যাওয়া। এখানে দেখেন এটা দেওয়ার সাথে সাথে এখানে আপনাকে একটা মেসেজ দিবে, মেসেজটা একটু পড়ে বুঝতে হবে। এখানে বলছে যে আইটেম কান্ট বি আনট্র্যাকড ওয়ান্স দে অ্যাপিয়ার অন এ ট্রানজেকশন। ট্রানজেকশন মিন্স ব্যালেন্স দেওয়া মানেও তো একটা ট্রানজেকশন। তো অ্যামাউন্ট না আসা পর্যন্ত তো কোনো, মানে আমরা যে ট্রানজেকশনের ডেফিনেশন পড়েছিলাম ওই যখন ক্লাস 9 অথবা 10-এ পড়ি, স্পষ্ট করে লেখা ছিল যে যদি কোনো হ্যাঁ আর্থিক অঙ্কে পরিমাপযোগ্য যদি না হয় তাকে ট্রানজেকশন বলা যায় না। তো যেহেতু আমাদের এখানে কোনো ট্রানজেকশন নাই, তার মানে এখানে চেঞ্জ করতে পারবো। যখনই আমরা হ্যাঁ হ্যাঁ লাইফ টাইমে তো 4,000 মানে তো এটা এমন না যে আপনার মানে এক টাইমে 4,000 অ্যাক্টিভ রাখা যাবে না, মানে ট্র্যাকিং অবস্থা রাখা যাবে। এমন হতে পারে যে আপনি 4,000 আইটেমের মধ্যে 200-300 আইটেম এখন আর সেলই করেন না, ওগুলো ডিলিট করে দিয়ে মানে আপনার হচ্ছে আর্কাইভে পাঠিয়ে দিলে ওই জায়গাগুলো খালি হয়ে যাবে, তখন আপনি আবার নতুন করে করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা চলে যাব হচ্ছে ইম্পোর্ট। দেখেন, সরি, আমরা ব্যাকে যাই। ব্যাকে গিয়ে আমরা এখানে ইম্পোর্টে এসে ওপেনিং ব্যালেন্স ইম্পোর্ট করবো। ঠিক আছে, দেখেন ওপেনিং ব্যালেন্স ইম্পোর্ট করবো। এখানে এসে আমরা যেটা দেখতে পাবো যে ওপেনিং ব্যালেন্স ইম্পোর্ট করার ক্ষেত্রে এখানে আমাদের আরো কিছু গাইডলাইন ফলো করতে হবে। নাম্বার 1 হচ্ছে এখানে বলছে হোয়াট ইজ দ্য ডেট অফ ইউর ওপেনিং ব্যালেন্স। এটা একদম কমন সত্য যে যখনই কোনো আইটেমের ব্যালেন্স দিবেন, সেটা যেটাই হোক না কেন, তখনই ডেটের একটা ইস্যু আসবে। ব্যালেন্স না দিলে ডেটের কোনো ইস্যু আসবে না। ঠিক আছে, তার মানে আমরা এখানে ব্যালেন্স দিচ্ছি, এখানে ডেটের একটা ইস্যু আছে। আপনি ওপেনিং ডেট কত ইয়াকে ধরবেন, কারণ আমি ধরে নিচ্ছি 2023-এর 1 জানুয়ারি হচ্ছে ওপেনিং ডেট। এই ওপেনিং ডেট মানে হলো যে আপনি যে আইটেমগুলো অ্যাড করবেন এই আইটেমগুলোর কোনো আইটেমগুলো দিয়ে 2023-এর জানুয়ারির আগে গিয়ে কোনো ট্রানজেকশন করা যাবে না। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা যেটা সেটা। এরপর হচ্ছে হুইচ অ্যাকাউন্ট হোল্ডস দ্য ভ্যালু অফ ইউর ইনভেন্টরি। আমরা যখন ইনভেন্টরি কুইক বুকসে ইম্পোর্ট করছি তখন আমাকে জিজ্ঞেস করে নাই যে তুমি কোনটারে ডেবিট করবা কোনটারে ক্রেডিট করবা, জিজ্ঞেস করছে? করে নাই, কিন্তু এখানে করবে। ঠিক আছে, আপনাকে বলে দিতে হবে কে ডেবিট কে ক্রেডিট। ফার্স্ট অফ অল এখানে আপনি কয়টা অ্যাকাউন্ট ধরবেন, অবশ্যই আমরা মাল্টিপল অ্যাকাউন্ট হিসেবে এখানে দিব। মাল্টিপল বলতে একের অধিক হলেই তো মাল্টিপল। একটা ডেবিট করবো, একটা
ক্রেডিট করব, তাহলে বলতে পারেন যে এটা দিলে কি হবে, সিঙ্গেল অ্যাকাউন্ট দিলে যেটা হবে ইনভেন্টরি ডেবিট করবে, ইনভেন্টরি ক্রেডিট করে ফেলবে, কিন্তু আসলে তো তা না। আমরা ইনভেন্টরি ডেবিট করব কিন্তু ক্রেডিট করব ইকুইটি। সেই ক্ষেত্রে আমরা এখানে মাল্টিপল অ্যাকাউন্ট ধরবো। এরপর এখানে আসেন ডাউনলোড এ টেমপ্লেট কন্টেইনিং ইওর ট্র্যাকড ইনভেন্টরি আইটেম। আপনি এখানে এটা ডাউনলোড করেন, ডাউনলোড করে আপনি এটা দেখেন, সরি, এই দেখেন একটা স্যাম্পল ফাইল আমরা নিলাম। এই স্যাম্পল ফাইলে আমরা দেখেন ফার্স্টে হচ্ছে এই তিনটা কলামে আমরা কিছুই করতে পারবো না, ভালো করে খেয়াল করবেন। আমরা পারবো না হচ্ছে, দেখেন আমরা পারবো না আইটেম কোড চেঞ্জ করতে, আমরা পারবো না আইটেম নেম চেঞ্জ করতে, আমরা পারবো না এই ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্টটাকে চেঞ্জ করতে। এই তিনটা জিনিস আমরা চেঞ্জ করতে পারবো না, এটা মনে রাখবেন। তার মানে এই তিনটা যেহেতু আমরা চেঞ্জ করতে পারবো না, এই তিনটার কাজ আমাদেরকে করার কোনো প্রয়োজন নেই। তাহলে বাকি আছে আরো তিনটা, এই তিনটার কাজ আমরা করব। কিভাবে করব দেখেন, প্রথমে বলছে কোয়ান্টিটি অন হ্যান্ড, মানে কোন আইটেমের কত পিস হাতে আছে এটা আপনাকে এখানে দিতে হবে। এরপরে এই আইটেমগুলোর টোটাল ভ্যালু কত, এখানে কিন্তু ইউনিট প্রাইস ভ্যালু বলে না, বলছে টোটাল ভ্যালু কত। এরপরে এই অ্যাকাউন্ট আমরা তো ধরেন 630-এ ইনভেন্টরিকে ডেবিট করব, তাহলে ক্রেডিট করব কাকে, সেটা আপনাকে অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে ওই চার্ট অফ অ্যাকাউন্টের আমার হচ্ছে কোড নাম্বার বসাইতে হবে এখানে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন আমরা একটা একটা করে আসি। প্রথমে যাই হচ্ছে কোয়ান্টিটি অন হ্যান্ড। আচ্ছা, এটা আমরা কোয়ান্টিটি অন হ্যান্ডে যদি যাই তাহলে আমরা ফার্স্টে চলে যাব হচ্ছে আমাদের ডেটাবেজ। ডেটাবেজ থেকে আমরা হচ্ছে এইগুলো নিব। দেখেন এই যে ওপেনিং ব্যালেন্স, দেখেন ওপেনিং ব্যালেন্সের এখানে প্রথমে আমরা কোড নাম্বার দিব। এখানে আমরা মাউস দিয়ে শুরু করেছি, মাউসের জায়গায় আমরা কিবোর্ড দিয়েছি, তাহলে বাকিগুলো আমরা হচ্ছে এখান থেকে কপি করব। ঠিক আছে, তাহলে আমরা এই 1000-কে, এটা তো আমার লাগবে না, সরি, আমার লাগবে হচ্ছে কোয়ান্টিটি। এই দেখেন কোয়ান্টিটি অন হ্যান্ড, প্রথমে আমরা এই কোয়ান্টিটি অন হ্যান্ডটা নিব। প্রথম তিনটা কলাম তো আমার লাগবেই না, কোয়ান্টিটি অন হ্যান্ড মানে কোনটার কত পিস হাতে আছে এটা তো আপনি আন্দাজে দিতে পারবেন না, আপনাকে অবশ্যই ডেটা থাকতে হবে বা ক্লায়েন্টের কাছ থেকে এটা নিতে হবে। এরপর আসলে হচ্ছে টোটাল ভ্যালু অন হ্যান্ড। টোটাল ভ্যালু জানার আগে আমাকে কি ইউনিট প্রাইস জানতে হবে। ইউনিট প্রাইসটা আমরা কোত্থেকে জানবো, এই যে এখানে দেখেন আমাদের ইউনিট প্রাইস দেওয়া আছে, কোনটার কত প্রাইস। এখানে 1001 থেকে শুরু, আমরা এখানে যদি আসি 1001 বলতে এখান থেকে শুরু করব। এইখানে আলাদা একটা কলামে আমি পেস্ট করব এই প্রাইস যেগুলো দেওয়া আছে, একটা একটা করে না করে আমরা হচ্ছে ফর্মুলা ইউজ করে করব। দেখেন এখানে আমরা হচ্ছে এটা দিলাম, এটা হচ্ছে রেট। একটার দাম যদি 126 হয় আপনার এইচপি এলিট বুক, আর এটার প্রাইসটা আমরা আলাদাভাবে ম্যানুয়ালি দিয়েছিলাম। এটার প্রাইস কত ছিল এটা আপনারা অবশ্যই ইনভেন্টরি সেন্টারে গেলেই দেখতে পারবেন এটা কত করে কেনা ছিল। দেখেন প্রোডাক্ট এন্ড সার্ভিসে যাবেন, এখানে দেখেন কিবোর্ড ছিল $30 করে কেনা। আমরা যখন ভ্যালুয়েশন করব স্টক, তখন অবশ্যই কস্ট প্রাইজে ভ্যালুয়েশন করব, আমরা কিন্তু সেল প্রাইজে করব না। কস্ট প্রাইস এখানে 30, তাহলে আমরা এখানে 30 দিব। এখানে ধরেন আমরা দিব 30, ঠিক আছে, সরি, এখানে দেব 30, একটা দাম 30 আর এটা 126, এটা 120, বাকিগুলো যেভাবে আছে এভাবে এটার সাথে মিলে যাবে।
এরপর আসেন হচ্ছে টোটাল ভ্যালু কিভাবে বের করবেন। একটার দাম 30 হলে 125টার দাম কত? একটার দাম 420 হলে 126টার, মানে একটার দাম যদি 126 হয় তাহলে 420টার দাম কত? আমি এখানে ফর্মুলা দিয়ে এটাকে কপি করে ভ্যালু পেস্ট করব, করে আমি এটাকে বাদ দিয়ে দিই। এটা আমার লাগবে না, এটা আমার প্রয়োজনে নিয়ে এসেছি। তাহলে দেখেন কোয়ান্টিটি আমরা সরাসরি ইয়া থেকে পেলাম, হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট থেকে পেয়েছি বা ডকুমেন্টস থেকে পেয়েছি। আর টোটাল ভ্যালুটা হচ্ছে আমরা কোয়ান্টিটির, এবং এটা আমরা রেটটা জানি কোনটার কত দাম, তাহলে কোয়ান্টিটিকে রেট দিয়ে গুণন করলে আমাদের টোটাল ভ্যালুটা চলে আসছে। এরপর আসেন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। আমি বলছি এটা আমরা অ্যাডজাস্ট করবো কোন অ্যাকাউন্টের সাথে? হ্যাঁ, ইকুইটি। তাহলে আমরা ইকুইটি কোথায় পাবো? চার্ট অফ অ্যাকাউন্টে যাবো। চার্ট অফ অ্যাকাউন্ট, এই দেখেন চার্ট অফ অ্যাকাউন্টে গেলে আমরা ইকুইটির কোড নাম্বার কত সেটা একটু জেনে নিব। ইকুইটিতে যান, এখানে দেখেন কোড নাম্বার 950 950 আমরা এখানে লিখবো, এখানে লিখবো 950। এরপরে সব জায়গায় একই হবে, কারণ এই সবগুলোই আমার ইনভেন্টরিতে হিট করবে। ইনভেন্টরি ডেবিট হবে আর ইকুইটি ক্রেডিট হবে। এই হচ্ছে ডেবিট আর এই হচ্ছে ক্রেডিট। এটা শুধুমাত্র কোড নাম্বারের কারণেই এটা হচ্ছে ডেবিট ক্রেডিট হবে, আর কিছু করতে হবে না। আচ্ছা, এই ফাইল ফরম্যাটিংটা আমরা বুঝি নাই, এমন কেউ আছি যে এটা বুঝি নাই? সবাই বুঝছি? আবার বলবো? আচ্ছা, কে বুঝছেন একটু সেটা বলেন। বুঝছেন কে? এটা আমরা বুঝছি কে? আসো এদিকে আসো। আসো, এটা বুঝাই দাও। হ্যাঁ, সুন্দর করে বুঝাই দিবা, বলো। আমাদের তো ইয়াতে এত পর্যন্ত আছে, এটাতে আমি কিছু করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ আইটেম, কোড, নেম এবং এটাকে অ্যাকাউন্ট। হ্যাঁ, আমাদের কোয়ান্টিটি অন হ্যান্ড, আমাদের কোয়ান্টিটি কত আছে ওইটা তো বাইরে দিবেন। ভাইয়ার দিবে, ডকুমেন্টসে দিবে। তো পরে আমরা ওই ইয়াতে গিয়ে সার্ভিস, প্রোডাক্টের সার্ভিসে গিয়ে আমাদের কোনটার কত মূল্য আছে ওইটা এটার সাথে গুণন করে এটাকে বসাবো। রাইট। তারপর এটা হচ্ছে আমরা ইকুইটি ক্রেডিট, ইকুইটি ক্রেডিট হয়ে যাবে। যেহেতু আমি ইনভেন্টরি অ্যাসেট হিসেবে অ্যাড করতেছি, তাহলে এটার ক্রেডিট এক্সট্রা লাগবে। এখন এই ক্রেডিটটা হচ্ছে আমার ইকুইটি, তাহলে ইকুইটি তো লেখা যাবে না, ওই কোডটা এখানে এসে রাইট, এটা ইকুইটি কোড। হচ্ছে ইনভেন্টরি অ্যাসেট আর হলো অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, রাইট। এই দুইটাই হ্যাঁ, হলো, এই দুটো চার্ট অ্যাকাউন্টে হিট করবে ডাইরেক্টলি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যেহেতু আমরা দুইটা ধাপে ইম্পোর্ট করতেছি, প্রথম ধাপে আমরা আইটেম গুলো কিন্তু অ্যাড করছি, তাই না? আইটেম অ্যাড করছি এবং আমরা এখানে কোড নাম্বার দিছি, এগুলো কিন্তু লক হয়ে গেছে। যখন আমি, এবং ইনভেন্টরি তো ধরেন আপনি ইনভেন্টরি অ্যাড করলে ইনভেন্টরি তো লক হবেই। তো এই তিনটাতে ও বলে দিছে যেন আপনি এই তিনটাতে হাত না দেন। বাকি তিনটার মধ্যে কি আছে, কতগুলো কোয়ান্টিটি কোন আইটেমে, এটা তো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, ডকুমেন্টস থেকে পাবেন। এখন এখানে বলছে টোটাল ভ্যালু অন হ্যান্ড, মানে এই 125টার দাম কত টোটালটা লিখতে হবে, 420টার দাম কত টোটালটা লিখতে হবে। এখন এই টোটাল আমরা পাবো কোথায়? এই টোটাল আনতে হলে আমাকে প্রত্যেকটার ইউনিট প্রাইস কত এটা আমরা আগেই জানি, গত ক্লাসে দেখাইছি। সেটাকে এটাতে মাল্টিপ্লাই করে জাস্ট এখানে অ্যামাউন্টটা বসাই দেওয়া। এরপরে হচ্ছে এটা আমার ইনভেন্টরি যদি ডেবিট হয়, ক্রেডিট কোনটা হবে? অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে সেই ক্রেডিটের কোড নাম্বারটা বসাইতে হবে, নাথিং এলস। এরপর আমি এটাকে এখন ইম্পোর্ট দিব। অন্য কিছু যদি হয় আপনি দিবেন, কিন্তু ইনভেন্টরি হয়। আচ্ছা, আমি বলি নরমালি আমরা যেহেতু আগে ব্যালেন্স গুলো নিয়ে আসতেছি, ওই জন্য এখানে ইকুইটিটাই হবে। যদি আমি পারচেজ করি তাহলে পারচেজ করতেছি না, পারচেজের ক্ষেত্রে হচ্ছে হতে পারে, অনেক কিছু হতে পারে। তুমি ভাবতেছো যে এইটা এটা তো এক না, এটা 630, এটা 950, এটা
কিন্তু অ্যামাউন্ট না, এটা হচ্ছে ইনভেন্টরি কোড নাম্বার, আর এটা হচ্ছে তোমার ইকুইটির কোড নাম্বার। কোড দিলে ওই হিট অ্যামাউন্টে মানে হেডে গিয়ে হিট করবে, ওই অ্যাকাউন্টে হিট করবে। আমি তোমাকে দেখাচ্ছি, এই দেখো। আরো 10টা যদি অ্যাড করো তখন তুমি পারচেজ করবা, তখন তুমি ইম্পোর্ট কেন করবা? এর তো তুমি লাইফ মানে যখন শুরুতে যখন তুমি মানে কোম্পানি সেট আপ করবা তখন তুমি এখানে অ্যাড করবা। এর পরবর্তীতে যত মালামাল আসবে সব তো তুমি বিল করে এন্ট্রি করবা। আমার যদি নতুন কোনো বিক্রি করার জন্য নতুন কোনো আমি ইনভেন্টরি করব, মনে করেন আমার 5টা, আর ওটা তো তখন আমি হচ্ছে ইনভেন্টরি যখন আমি ধরো সেল করব, ইনভেন্টরি তখন ওইখানে গিয়ে আমরা পারচেজ করব না, তখনই অ্যাড হয়ে যাবে। সেল করে তো ওখান থেকে মাইনাস হয়ে যাবে। পারচেজ এবং সেলের সাথে তখন হচ্ছে কামিং এন্ড গোয়িং এর হচ্ছে সম্পর্কটা ডিপেন্ড করবে। আর এটা শুধুমাত্র যখন ওপেনিং ব্যালেন্স আপনি দিবেন তখন এটা লেখাই আছে ওপেনিং ব্যালেন্স। তো পারচেজ আর সেল ওটা আলাদা হিসাব, একটু পরে আমি দেখাচ্ছি। দেখেন সবাই একটু আমরা এইটুকু বুঝতে পেরেছি কিনা সেটা বলেন। যেটা কি সবসময় দুই স্টেপেই করতে হবে না এক স্টেপে হবে? না, এক স্টেপে হবে না, দুই স্টেপে করতে হবে ইম্পোর্ট যদি করতে চান। নিয়ে পরে হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে অপশনই আছে দুইটাই আপনাকে ব্যবহার করতে হবে। এইবার আসেন আমরা এখানে আপলোড দিব। আপলোড দিলে কন্টিনিউ। এইবার দেখেন বলে দিবে আপনাকে, ও বলে দিচ্ছে যে 12টা হচ্ছে ইম্পোর্ট হবে, 3,09,69 টোটাল অ্যাড হবে। এর মধ্যে ইনভেন্টরি, এই যে ইনভেন্টরি অ্যাকাউন্টে হচ্ছে এটা ডিপোজিট হবে, আবার ক্যাপিটাল অ্যাকাউন্টেও ডিপোজিট হবে, একটা প্লাস একটা মাইনাস। এটার মানে হচ্ছে এরকম একটা ডেবিট একটা ক্রেডিট। আচ্ছা, এখানে যেটা বলছে যে আমি ইয়ার দিয়েছি 2023, 2023-এর 1 তারিখে আমি এখানে ইম্পোর্ট দিচ্ছি। 1 তারিখে ইম্পোর্ট দেওয়ার আগে আগে কোনো ব্যালেন্স ইনভেন্টরিতে ছিল কিনা, যদি থাকে তাহলে ওই ব্যালেন্সের সাথে এটা যোগ হবে। আবার ক্যাপিটালে আগে কোনো ব্যালেন্স ছিল কিনা, যদি থাকে এটার সাথে আগেরটা যুক্ত হয়ে এটা হবে। ঠিক আছে? হ্যাঁ, অটো হয়ে যাবে। জাস্ট আপনাকে দেখাচ্ছে যে এটা হবে। এরপর হচ্ছে কমপ্লিট ইম্পোর্ট, আপনার ইম্পোর্ট ডান। এইবার আসেন আমরা এই যে যেটা অ্যাড করলাম 3,09,69, এই যে এখানে দেখেন কোয়ান্টিটি চলে আসছে, ওই অ্যামাউন্টটা আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে আসবে। ব্যালেন্স শিটে তো অবশ্যই যাবে। ধরেন আমরা বলছিলাম যে ইকুইটি আমরা এটাকে যদি একটু রিলোড দেই তাহলে যে ইকুইটি 900, এই দেখেন 3,09,69 চলে আসছে। আবার এটার জন্য আমরা ইনভেন্টরিকে ডেবিট করেছিলাম, ইনভেন্টরিতে আমরা যাব, এখানে এসে আমরা ইনভেন্টরি 630, এই যে 630 আসছে, অ্যাড হয়ে গেছে। এবং এটা যদি ব্যালেন্স শিটে আমরা যাই, কোনো ব্যালেন্স শিটের রিপোর্ট রান করি, তাহলেও দেখবো যে আমার এই দুইটা ব্যালেন্স শিটের যেহেতু আইটেম, ব্যালেন্স শিটের দুইটা শো করবে। ওয়াইটিডি এটা হচ্ছে ইয়ার টু ডেট, মানে এটা ইয়ার শেষে কত। ধরেন আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর, আপনি নভেম্বরে কাজ করতেছেন, তার মানে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ওই অ্যামাউন্টটা হয়েছে। এটা একদম 31শে ডিসেম্বর পর্যন্ত এটা যে টার্মটা থাকবে। আচ্ছা, এইবার দেখেন এটা হচ্ছে আমাদের আচ্ছা, এটাকে আমরা এখানে ডেটের যে পিরিয়ড মার্চ, এটাকে আমরা আজকে ডেট দিয়ে রান করি, তাহলে শো করবে। এই দেখেন ইনভেন্টরি ডেবিট, এই যে ক্যাপিটাল 3,09,69, বোঝা গেছে? ক্লিয়ার সবাই? ওনারে ফান্ড ইন্ট্রোডিউসড, তাহলে এই কোড নাম্বার দিয়ে দিবেন, তাহলে এই কোড নাম্বার ইউজ করতেন, মানে যে কোড নাম্বার দিবেন ওই কোড নাম্বারে এটা অ্যালাউ করবে। আচ্ছা, এখন দেখেন আমরা ইনভেন্টরি সবাই পারবো কিনা বলেন। কত আপনাদের একটু দাঁড়ান, আপনাদের এইগুলো আমল নামা দেখে আসি। হ্যাঁ, বলেন 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 বলেন। পার্টনার 1 2 দুইজন পার্টনার, সেক্ষেত্রে
খারাপ লাগতেছে? সকালে আসছো তো কি ওর আগে আমি এসেছি। কয়টা ঘুমাইছো? 2টায় ঘুমাইছো, আমি 4টায় ঘুমাইছো। তাই 10 তাহলে কি করবো? খাও। না না পাইছো খাও। হাইটা আসছো তো হাইটা আসছো, চোর মুখে পানি দিয়ে আসছো। যদি যদি আমি মনে কোড নাম্বার কত? কোড নাম্বার কত? একটা হলো 950, ইয়ে হলো 951 দিবেন। এইটা এখানে ভাগ করার দরকার নেই, এখানে ঠিক আছে। পার্টনারে এটা যখন আমার ই হবে হচ্ছে আমি চাইলে এখানে পরবর্তীতে ক্যাপিটাল সমস্যা নেই, এখন চেঞ্জ করা যাবে না, ব্যালেন্স দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ব্যালেন্স তারাকে মাল্টি কারেন্সি অন করা যাবে, ঠিক আছে, হয়ে গেলে আর হবে না, ঠিক আছে। আচ্ছা, আপনারা দুজন কি একসাথে থাকেন নাকি? একটা অফিসে থাকতে পারে? ও আচ্ছা, আপনাদের মতো এরকম দুইজন ফ্রেন্ড আমার এর আগে একটা ব্যাচে ছিল, 630 আছে এরকম, তারা দুজন মানে সেই লেভেলের ফ্রেন্ড। আপনাদের এই আপনাদের ওই এই রকম না না, এরকম ফ্রেন্ড তো দরকার, ভালো তো। হ্যাঁ ও আচ্ছা, এরকম ফ্রেন্ড মনে হয় মেয়েদের মধ্যে হয় না, হয় কি? ও, বিয়ে হয়ে গেলে তো আসলে হ্যাঁ, এরপরে আসলে কন্টিনিউ করা টাফ। যাই, আল্লাহ আপনাদের বন্ধুত্বের সম্পর্কটা অটুট রাখুক আরো, এবং একসাথে দুজনে যেন। ও আচ্ছা, আপনাদের নেটওয়ার্ক অনেক শক্তিশালী। না না, ভালো তো আসলে, এটা একটা বিশাল ব্যাপার। আচ্ছা, আপনারা মোটামুটি অনেকেই দিচ্ছেন, অনেকে দেন নাই। আচ্ছা, যারা দিচ্ছে তাদের একটু প্রশংসা করি। মঞ্জুর আলম আমাদের সিনিয়র ভাই দিয়েছেন, ধন্যবাদ। আপনার ফ্রেন্ড দিছে তো? আচ্ছা, গুড। বোরহান, হ্যাঁ ওনারা একটু তালি দেন, এত কষ্ট করে দিচ্ছে, গুড। তারপর ফজলুর রহমান, হ্যাঁ ফজলুর ভাই তো রেগুলার ইনশাল্লাহ অ্যাসাইনমেন্ট দেয়। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, রাতেই রাতেই করে ফেলে, এই যে কে জানি রাতেই করে ফেলে মনে হয়। স্বপ্নিল, তুমি কি দিছো এটা? গুড, ভেরি গুড। আচ্ছা, ওর জন্য একটা তালি হবে, কারণ ও তো থাকে, এবার আগে আসছে, ধন্যবাদ তোমাকে। তারপর হচ্ছে মাহবুবুর রহমান, ও আচ্ছা, রবিউল, রবিউল, গুড, ভেরি গুড। তারপর হচ্ছে আমাদের আবুল বাসার ভাই, এই যে আরেক ফ্রেন্ডকে পাওয়া গেছে। তারপরে দেখেন, ফ্রেন্ড থাকলে কিন্তু সুবিধা, দুজনেই এই দুই ফ্রেন্ডই কিন্তু আগে আগে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, প্র্যাকটিস করার সময় একজন আরেকজনের সাথে একটু কোঅপারেট করতে পারেন, ঠিক আছে। তারপরে আসেন হচ্ছে মহিউদ্দিন, মহিউদ্দিনও রেগুলার, ঠিক আছে, ও সবসময় দেয়, বরঞ্চ ওর কাছে অ্যাসাইনমেন্ট কমই হয়, আর বেশি চায়। তারপর হচ্ছে কাইসুল ইসলাম, ও সিআর ভাই, দেখ আপনি সিআর এর মান রাখছেন, ঠিক আছে।
আমি একটু রেকর্ড ছাড়া বলি, আবার যদি কোনো খারাপ, আপনি মান সম্মান রাখছেন, ঠিক আছে। Right. আর হচ্ছে এরপর আছেন হচ্ছে, ওই ভাইয়াটা আসে নাই, উনি উনি হচ্ছে কক্সবাজার গেছে। ওই যে আপনার দেখা দেখার রাস্তা ওই দিকে চলে গেছে কই, আপনি বলে গেছেন যে কক্সবাজার যাচ্ছি, ওই জন্য সবাই ইন্সপায়ার হয়ে গেছে। বাঙালি তো বোঝেন না, হুজুরে বাঙালি। ও তাই না? ও তার আপনার আগে গেছে যে আরেকটা ভাই, কই সে কই, সে কই, কই বাবু কই, আসতে না দেখলাম। ও এই ভাই কিন্তু আরো আগে গেছে, ঠিক আছে। আচ্ছা না, ও কক্সবাজার আমিও যাইতাম, কিন্তু কিন্তু ফ্যামিলি অসুস্থ, এই জন্য যেতে পারতেছি না। আচ্ছা, তারপরে হচ্ছে দাঁড়ান দেখি আপনাদের জেরো মোটামুটি সবাই মজা পাচ্ছেন মনে হচ্ছে, দেখ অবশ্যই সবাই অ্যাসাইনমেন্ট দিবেন। শুনুন, কাজটাকে এনজয় করার চেষ্টা করবেন। মানে ধরেন আপনি বসে আছেন, টাইম পাস হচ্ছে না, কাজ করবেন খুব, মানে ইন্টারেস্টিং ওয়েতে কাজ করবেন, বোরিং ফিল করবেন না, এবং কাজও শেখা হবে, আপনার টাইমটাও ভালো মতো পাস হয়ে যাবে, ঠিক আছে। এর পাশে হচ্ছে বিকাশ, হ্যাঁ বিকাশ ভাই মোটামুটি রেগুলার। দেখ তারপর হচ্ছে আমিরুল। আচ্ছা আরেকজন ছিল না আমিরুল? ও একটা আমিরুল, একটা আমিনুল। আমিরুল বলছি, আমিরুল তোমার খবর কি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই নেক্সট উইক থেকে দেখবো কে কার আগে দিতে পারে, ঠিক আছে। সবার মধ্যে একটা প্রতিযোগিতা হবে, ঠিক আছে। সবাই মানে, হ্যাঁ শোনেন, সবাই আগে আগে দেওয়ার চেষ্টা করবেন এবং অ্যাকুরেটলি দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আমি দেখবো আজকে এখানে যেমন আমি কয়টা পাইছি, আমি এখানে পাইছি হচ্ছে আজকে অ্যাসাইনমেন্ট পাইছি যে টোটাল কয়জন ছিল এখানে, 3 4 5 6 7 8 9, 9 জন, 9 জনকে পাইছি। আমি চাই আগামী ক্লাসে মিনিমাম 20 জন যেন অ্যাসাইনমেন্ট দেন, ঠিক আছে। হ্যাঁ মার্ক দিব রে ভাই। কখন দিছো, দিছো কখন? রাতে দিছো তো, ওই জন্য সমস্যা নাই, মার্ক পেয়ে যাবা। আচ্ছা কি দিছো তাই দেখি আগে। কি তোমার তো ই নাই, এক্সেস তো নাই, এক্সেস তো দাও নাই রে ভাই, তো লক করে দিছো, এই যে এক্সেস তো নাই, তাহলে কেমনে দেখি? তুমি তো, তুমি কি প্রথম দিছো? আগে তো নাই, এই যে এই একটা আছে, 1 নাম্বারটা দিছিলাম, ওইটাই করো, এক্সেস দিয়ে দিও। আচ্ছা যাই হোক, আমরা মোটামুটি অ্যাসাইনমেন্ট দেখলাম, আপনাদের পারফরমেন্স মানে আরো ভালো হলে ভালো হতো। হ্যাঁ এখানে দিছেন না? আচ্ছা এটা কে রেখে দিচ্ছেন দেখেন, এটা এটা এটাই তো নাকি? আচ্ছা এখানে আমাদের বোরহান ভাই দিছে, বোরহান ভাই গুড। তারপর হচ্ছে ফজলুল ভাই তো আছে আলহামদুলিল্লাহ, আর হচ্ছে আমিনুল, হ্যাঁ আমিনুল দিছে। তারপর হচ্ছে আশিক ভাই, আশিক ভাইয়ের নাম বললাম না কে তখন, ছিল না ওই যে জেরোতে? আশিক ভাই ফাইবার নিয়ে খুব ব্যস্ত। আচ্ছা এই ভাই আসে নাই। মাহফুজ্জামান, আচ্ছা যাই প্রজেক্ট পাইছি। বিকাশ ভাই দিছে, আর হচ্ছে আমিরুল, মানে এবার 2 আমিরুলই দিছে। যাকে আপনারা যারা প্রজেক্ট দেন নাই দিয়ে ফেলবেন। আর ফাইনাল প্রজেক্টের কি অবস্থা, কয়জন দিছে দেখি। ফাইনাল প্রজেক্টের এখানে আপনারা দিছেন, যাদের দিছেন সবারই মার্ক দেওয়া আছে, ওই মোটামুটি 10 12 জন রেগুলার। আপনার স্টুডেন্ট হচ্ছে 25 26 জন, মানে আরো বেশি।
মানে 50%, তাহলে 50%ই আপনারা কাজ পাবেন, আর বাকি 50% যারা দিচ্ছেন না মানে একবারে ফাইনাল কেউ খেলতে পারে না, বুঝছেন। আগে ধরেন প্র্যাকটিস ম্যাচ খেলতে হয়, তারপরে ধরেন হচ্ছে প্রথম রাউন্ড খেলতে হয়, তারপরে দ্বিতীয় রাউন্ড খেলতে হয়, কোয়ার্টার ফাইনাল খেলতে হয়, তারপর সেমিফাইনাল খেলতে হয়, তারপরে গিয়ে ফাইনাল। আমরা যদি সবার আগে গিয়ে ফাইনাল খেলা শুরু করেন তাহলে তো হবে না। এরকম কোনো টুর্নামেন্ট পৃথিবীতে নাই যে ডিরেক্ট ফাইনাল খেলবে, বুঝছেন। এরকম আশা কেউ করেন না, আগে প্র্যাকটিস ম্যাচ গুলো খেলেন, বুঝছেন। তারপরে দেখবেন আস্তে আস্তে আপনার মানে মাথার মধ্যে ক্লাউড অ্যাকাউন্টিং জিনিসটা চলে আসবে ইজিলি, ঠিক আছে। আমি এখানে কয়েকজনের নাম বলি নাই, তাদের নাম পাই নাই, বাট আমি আশা করব মানে যারা দেন নাই তারাই তো, তাদের নামই তো নাই, যারা দেন নাই তারা দয়া করে প্র্যাকটিস করেন বেশি বেশি করে, যে যারা দিছে এদের দেখে ইন্সপায়ার্ড হন এবং এদের চেহারাগুলো চিনে রাখেন, এদের কাছ থেকে প্রয়োজনে সাপোর্ট নেন, হেল্প নেন, তাহলে তো আপনার প্রবলেম গুলো সলভ হয়ে যায়, ঠিক আছে। একজন আরেকজনের সাথে ভালো একটা মানে যে ভালো পারে তার সাথে একটু ভালো ফ্রেন্ডশিপ করেন, এখানে তো সবাই অ্যাডাল্ট, একজন আরেকজনের হেল্প চাইলে সবাই করে, ঠিক আছে। যেমন আমার আপনাদের গ্রুপে খুব একটা সময় দেওয়াই লাগে না, দেখা যায় আপনাদের মধ্যে কেউ না কেউ অ্যান্সার দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। তো যারা পারেন না, যারা করেন নাই, পারেন না বলবো না, করেন নাই, ভিডিও দেখেন নাই, সময় দেন নাই, যার কারণে পারেন নাই। না পারার কিছুই নাই, এটা এমন কঠিন কিছুই না, ঠিক আছে। সময় দিলেই পারবেন, একটু সময় দেন অবশ্যই। আচ্ছা বুঝছি, এই সার্টিফিকেট যারা দিবেন আমাকে বললেন, ও আমাকে ফোন ছিল এসিবিএস থেকে, আমাকে হচ্ছে ওদের যে ম্যানেজমেন্টের লোক আছে ফোন করছিল, ওরা হচ্ছে 3টা হচ্ছে ক্লাস নিবে ওরা, ওটার জন্য ওরা খাবার দিবে, আসা যাওয়ার ভাড়া দিবে, আরো মনে হয় 2400 করে টাকা দিবে। হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করেন, আমাকে আমাকে একটু নাম্বার গুলো দিয়েন। এখানে হচ্ছে আমি বলি, এখানে যে সার্টিফিকেটটা দিবে এটা হচ্ছে এনএসডিএ থেকে দিবে, এবং শুনে খুশি হবেন যে এনএসডিএ এর যে কোর্স কারিকুলাম যখন বানানো হয় তখন যে কয়েকজন সদস্য ছিল মানে আমিও ছিলাম। হ্যাঁ, এনএসডিএ হচ্ছে মানে হ্যাঁ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট, আরো জানি কি কি আছে পুরোটা মনে নাই। তো এটা হচ্ছে প্রধানমন্ত্রীর মানে সরাসরি তত্ত্বাবধানে ছিল আর কি এই প্রোগ্রামটা। এটা হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য, গ্রাফিক ডিজাইন আছে, ওয়েব ডিজাইন আছে, তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং আছে, তারপরে হচ্ছে আপনার কন্টেন্ট রাইটিং আছে, এর মধ্যে অ্যাকাউন্টিং আছে। অ্যাকাউন্টিংটা এটা প্রথমে শুরু করা হচ্ছে, ওই প্রোগ্রামটা হয়েছিল হচ্ছে সম্ভবত 2021 সালে। 21 সালে যখন করোনা চলে তখন ওই সময় হচ্ছে তারা এই কোর্স ডেভেলপ করে, মানে অ্যাকাউন্টিং পরে করছে, সবার পরে করছে। ওদের কোর্সের নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং, ঠিক আছে। এটা হচ্ছে ওদের মানে এই কোর্সের টাইটেল। তো ওইটা হচ্ছে ওই সময় করা হয়েছিল, আমি ছাড়া আরো 10-12 জন ছিল ওই ইয়াতে, মানে হচ্ছে ওই কোর্স কারিকুলাম ডেভেলপ করে। ওইখানে 4-5 জন এসেছিয়ে ছিল, আর কয়েকটা হচ্ছে কয়েকজন ফ্রিল্যান্সার ছিল, মানে আমি ছিলাম। তো ওইখানে হচ্ছে ওরা যেটা করছে, আমার কাছে ইউ আছে, আউটলাইন আছে। এখানে হচ্ছে প্রথমে 4টা সফটওয়্যার ইনপুট করা হচ্ছে, কুইক বুকস, জেরো, তাহলে হচ্ছে ওখানে রেড বুক নামে একজন ও অ্যাড করছে, মানে উনি এসএসসি প্লাস ওনার হচ্ছে একটা ট্রেনিং সেন্টারও আছে, ওনাকে উনিও ছিল ওই মিটিং এ। তো উনি ওনার এটা ঢুকাই দিচ্ছে, ঠিক আছে। যাই হোক, আর এর সাথে আছে এক্সেল, এক্সেল বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আছে, আর অ্যাকাউন্টিং আছে বেসিক থেকে অ্যাডভান্স। লেভেল আছে টোটাল 2টা, 4 এবং 5, এখন নাকি 6 করছে। তো আপনারা শুরু করবেন 4 থেকে, লেভেল 4 শেষ করলে লেভেল 5, এরপরে লেভেল 6 মনে করছে। এখানে হচ্ছে 1 2 3 নাই, 1 2 3 4 এগুলো নাই, 4 থেকে শুরু। তো আপনারা সবাই পাস করতে পারবেন, ঠিক আছে। পরীক্ষা ওদের সেন্টারে হবে। ওরা করছে কি এলসি বেস হচ্ছে প্রজেক্ট নিয়ে আসছে, মানে দেখছে যে তৈরি হচ্ছে না, কেউ তো মানে
সারা দিচ্ছে না বা কেউ তো কোর্স করতে আসতেছে না, এই জন্য সরকারি ভাবে সরকারি উদ্যোগে কিছু কিছু প্রতিষ্ঠানকে দায়িত্ব দিচ্ছে, এর মধ্যে মনে হয় সিরিয়াস নেওয়ার কারণ আছে। ওখানে একজন ওখানকার যে এমডি আবুল কালাম উনিও ছিল ওই ইয়েতে, ওই প্রোগ্রামে উনিও ছিল এই যখন কোর্স ডেভেলপ করে। তো তখন হচ্ছে তো আপনারা সার্টিফিকেট নিতে পারবেন লেভেল 4 এর, এরপর আবার লেভেল 5 ও দিতে পারবেন। ঠিক আছে, শুরুতে একটা সার্টিফিকেট সরকারি মানে একটা সার্টিফিকেট একটা ওই যে 3 দিন আপনাদেরকে যে ট্রেনিং দিবে ওইখানে আপনারা জানতে পারবেন। ধরেন কুইক বুকস তো আপনারা জানেন, নরমাল একটা হয়তো টেস্ট সেকশন দিল অথবা কিছু ট্রানজাকশন দিল, এটা কোশ্চেন করেন, জেনারেট করেন, হ্যাঁ যেগুলো আপনারা খুব ইজিলি পারেন। ঠিক আছে, কোনো ব্যাপারই না। তো আপনারা আমাকে বলছে যে আপনাদের যারা যাদের কোর্স শেষ হয়ে গেছে তাদেরকেও করতে পারেন, এবং যাদের ধরেন যারা রানিং আছে তারা করতে পারে। এবং আমাকে বলছে যে আপনি যদি আমাকে স্টুডেন্ট দেন তাহলে আপনার স্টুডেন্টদেরকে দিয়ে আলাদা একটা ব্যাচ করবো, ওখানে শুধু আপনার স্টুডেন্টদের থাকবে। ঠিক আছে, বললাম ব্যবস্থা করতে দিব, বললাম যে আপনার যা ভাড়া দিবে আপনার খাওয়া খরচ দিবে, আপনার 2400 টাকা দিবে। ধানমন্ডি ধানমন্ডি আচ্ছা এটা এটা একটু আমি জেনে আপনাকে জানাই দিচ্ছি। এটা একটু জেনে জানাচ্ছি যে এটা আমি আমি জানাবো নি যে আমি আজকে কথা বলে জানাই দিব নি। আচ্ছা আমি ডেটটা জানাই দিব নি ভাই, জানাই দিব নি। তাই ওকে ওকে। আচ্ছা দেখেন, আমরা এখন আস্তে কথা কথা বলবো আমরা। এখন আমরা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল এবং অ্যাকাউন্টস পেয়েবল এর কাজ করব। ঠিক আছে, দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল পেয়েবল এর কাজ আমরা এখানে কিভাবে করব। ফার্স্টে চলে যাব হচ্ছে ড্যাশবোর্ডে। দেখেন ড্যাশবোর্ড থেকে আমরা ড্যাশবোর্ডে না গেলেও চলবে, আমরা বিজনেসের আন্ডারে হচ্ছে সেলস ওভারভিউ, আমরা যাব সেলস ওভারভিউতে। এখানে দেখেন সেলস ওভারভিউতে যাব কিভাবে, এই বিজনেসের আন্ডারে এখানে দেখেন সেলস ওভারভিউ আছে। সেলস ওভারভিউতে যাওয়ার পরে এখানে একটা শর্ট ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখানে এসে দেখেন আমরা যেটা করব, একটা হচ্ছে ইনভয়েস সেন্টার আর একটা হচ্ছে কোড। মানে সেলস ওভারভিউ হচ্ছে একটা কমন সেন্টার, এই সেন্টারের আন্ডারে দুইটা আলাদা আলাদা সেন্টার আছে, একটা হচ্ছে ইনভয়েস একটা হচ্ছে কোড। দুইটাকে আমি আলাদা সেন্টার কেন বলছি, কারণ কোডের আন্ডারে অনেকগুলো স্ট্যাটাস আছে। নাম্বার 1 হচ্ছে ড্রাফট, নাম্বার 2 হচ্ছে সেন্ট, নাম্বার 3 হচ্ছে অ্যাপ্রুভড অ্যাকসেপ্টেড, আর নাম্বার 4 হচ্ছে এক্সপায়ার্ড। আবার এখানে দেখেন ইনভয়েস, হ্যাঁ কোটেশন আর এস্টিমেট একই জিনিস। আর এখানে দেখেন ইনভয়েসের আন্ডারে এখানে ড্রাফট আছে, অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল আছে, অ্যাওয়েটিং পেমেন্ট আছে, ওভারডিউ আছে। এগুলো আমরা একটা একটা করে জানার চেষ্টা করব। সো ফার্স্টে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে কোর্টে। দেখেন কোর্টে যাওয়ার পরে এখানে এসে এই আপু সামনে আসেন, ওই যে খালি আছে দেখেন, এখানে বসেন। দেখেন এইখানে খেয়াল করে দেখেন সেলস ওভারভিউ, এটার আন্ডার হচ্ছে কোড, অল, ড্রাফট, সেন্ড, ডিক্লাইন, অ্যাকসেপ্টেড, তারপরে ইনভয়েস, অনেকগুলো স্টেপ আছে। প্রথমে আমরা একটা কোড করব। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করবেন, লো স্টক আউট অফ স্টক বলতে কিছু নাই। কারণ আপনি যদি স্টকে কোনো মাল না থাকে, সেটা যদি আইটেমটা যদি ট্র্যাকিং হয়, আপনাকে ওরা ইনভয়েস করতে দিবে না। ক্লিয়ার? কুইক বুকস আপনি করতে পারেন, আপনার মানে যে কোনো ফিগার দিলেই মাইনাস হলেও নেয়, এখানে কিন্তু কোনো ইনভেন্টরি মাইনাস হবে না, কারণ মাইনাস আপনাকে করতে দিবে না। ঠিক আছে, আচ্ছা আমরা ফার্স্ট হচ্ছে যেটা করব, নিউ কোর্টে যাব। নিউ কোর্টে যাওয়ার পরে এখানে আমরা একটা কোটেশন পাঠাবো। ধরেন আমাদেরকে ক্লায়েন্ট যেইভাবে রিকোয়ারমেন্টটা দিবে, ঠিক সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কোনটার কত প্রাইস, সেই প্রাইসটা আমি হচ্ছে কোটেশনের মাধ্যমে তাকে মেইলে জানাবো। তো মেইলে জানানোর পর
সে যদি আমার কোড অ্যাকসেপ্ট করে তাহলে আমার এখানে অ্যাকসেপ্ট দেখাবে এবং এটা সরাসরি মেইলের মাধ্যমে এটা অ্যাপ্রুভাল দেওয়া যায়, এটাও আমি দেখাবো। ফার্স্টে চলে যাবো হচ্ছে আমরা কন্টাক্ট। এখানে আমরা হচ্ছে কন্টাক্ট পার্সনের নাম, এখানে দেখেন আমরা অনেকগুলো কন্টাক্ট পার্সনের নাম আছে। আমি ধর হচ্ছে ক্লার্ককে নিলাম। কবে আমি হচ্ছে তার কাছ থেকে কোটেশন পেয়েছিলাম, নভেম্বরের 1 তারিখে। এরপর এখানে হচ্ছে এক্সপায়ারি ডেট অটোমেটিক্যালি চলে আসছে কারণ আমি এটা সেট করেছিলাম। এরপরে হচ্ছে নাম্বার অটোমেটিক্যালি চলে আসছে, এই নাম্বারগুলোও কিন্তু ওই যে ডিফল্ট সেটিংসে আমরা দেখেছিলাম। রেফারেন্স নাম্বার থাকলে দিবেন, না থাকলে দিবেন না। এরপর আসেন হচ্ছে এখানে এই যে টেবিলে কি আছে, আইটেম। এখানে দেখেন অনেকগুলো আইটেম, যে আইটেমগুলো আমরা এইমাত্র অ্যাড করেছি। ধরলাম এসএসডি প্লাস এখানে ধরলাম হচ্ছে কিবোর্ড, আর এখানে ধরলাম একটা ল্যাপটপ, ঠিক আছে, লিনোভো ল্যাপটপ। এরপর হচ্ছে এটার কোয়ান্টিটি কত আছে, 76। এটা ধরলাম 20টা আপনি সেল করবেন। এটা আছে 125, এটা ধরলাম হচ্ছে 14টা, আর এটা আছে কয়টা দেখেন 432, এটা ধরেন 30টা। এই হচ্ছে আপনি সেল করবেন। এটার কোটেশন আপনি মানে করতেছেন, অর্থাৎ এই আইটেমগুলো ক্লায়েন্ট আপনাকে মানে বলছে যে এটা প্রাইস কত। প্রাইস তো যে আপনার এখানে দেওয়া আছে, যেটা আপনার কুইক বুকস, এইভাবে প্রাইসিং করে আপনি তাকে পাঠাবেন। এখন পাঠানোর সময় এখানে কোনো ডিসকাউন্ট যদি থাকে সেটাও আপনি দিতে পারেন। ডিসকাউন্টের এখানে দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। এস্টিমেটের ক্ষেত্রে দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। দুইটা মিনস, ধরেন এটা পার্সেন্ট, তার আপনি এটা লিখে পার্সেন্ট চিহ্ন দিতে হবে, ঠিক আছে। আর এটা ধরেন আপনি অ্যামাউন্ট $40, 40 দিলাম। তারপর এটা হচ্ছে 50 দিলাম। তাহলে দেখেন এটা কিন্তু অ্যামাউন্ট হলো, আর এটা হলো হচ্ছে পার্সেন্ট, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ বলেন। হ্যাঁ, কি সার্ভিস? হ্যাঁ, সার্ভিস আছে তো, সার্ভিস অ্যাড করতে পারবো তো। এই যে এখানে সার্ভিস আছে না, এই যে ধরেন এই যে এগুলো আমার সার্ভিস। নিচে যে যেমন ব্রোকেন হার্ডওয়্যার, এটা আমার সার্ভিস। সার্ভিসের ক্ষেত্রে তো কোনো কোয়ান্টিটি নেই, এটা আমি ধরলাম যে একটা সার্ভিস আমি সাথে দিছি। আচ্ছা, এবার আসেন এটাকে আমরা সেভ এন্ড ক্লোজ করবো। দেখেন আগে আমরা সেভ করবো। দেখেন শুধু সেভ করা মানে হচ্ছে ড্রাফট হওয়া, যেহেতু প্রথম এস্টিমেট, এটা আমরা সবগুলো স্টেপ কিভাবে যেতে হয় একটা একটা করে দেখাবো। এটা করার পরে ক্লায়েন্টকে আপনি এটা পাঠাবেন, মেইলে পাঠাবেন। কিভাবে দেখেন, জাস্ট আপনি এটা ওপেন করেন। আপনি দুই ভাবে পাঠাতে পারেন, এক নাম্বার হচ্ছে মেইল, আর একটা হচ্ছে কুরিয়ার করে পাঠাতে পারেন, হার্ড কপি পাঠাতে পারেন কাউকে দিয়ে। হ্যাঁ, এটা তো পাঠাবো। দেখেন এটা তো জেরো। হ্যাঁ হ্যাঁ, 0 to 0 পাঠানো যাবে। দেখেন আমরা এইখানে সবকিছু দেওয়ার পরে আমি এখানে দেখেন সেন্টের দুইটা অপশন আছে, একটা শুধু সেন্ট, একটা হচ্ছে মার্ক অ্যাজ সেন্ট। দুইটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, মার্ক অ্যাজ সেন্ট করা মানে আপনি হার্ড কপি পাঠাইছেন, ঠিক আছে। আর ডিরেক্ট সেন্ড করা মানে আপনি মেইলে পাঠাইছেন। আমরা মেইলটাই দেখাই, হার্ড কপি তো পারবোই। এই দেখেন এখানে মেইলের অপশন আসছে। এখানে যে মেইলটা দেওয়া আছে এটা চেঞ্জ করা যাবে না। আপনি এখানে এটা চেঞ্জ করলে কিন্তু আপনারই হবে না, মেইল যাবে না, ঠিক আছে, কারণ এটা আপনার ডিফল্টে দেওয়া আছে এই কাস্টমারের, এটা চেঞ্জ করা যাবে না। এখানে আপনি আরো অনেকগুলো মেইল আইডি দিতে পারবেন। এই দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে চেঞ্জ করলে হবে। এবার দেখেন আমি হচ্ছে এটা মেইলে পাঠাচ্ছি। দেখেন এই যে রাখতেছি আমি, দেখেন আমি এখানে যতগুলো মেইল আইডিতে পাঠাইতে চাই সবগুলো মেইল আইডি লিখবো। লেখার পর এরপরে দেখেন আমরা হচ্ছে এখানে দেখেন কি কি জিনিস চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক্যালি। ক্লায়েন্টের নাম চেঞ্জ হয়ে গেছে, তারপর কোম্পানির নাম চেঞ্জ হয়ে গেছে, কোড নাম্বার চেঞ্জ হয়ে গেছে, কত ডলার, এবং এখানে ওপেন লিঙ্কও দেওয়া আছে। এরপর আপনি সেন্ড করেন। সেন্ড করলে এটা চলে যাবে। দেখেন আপনি চলে যান হচ্ছে এখন সেন্টারে গেলে এই দেখেন সেন্ট, এখানে দেখেন আমার সেন্ডে চলে আসছে। এখন আপনি চলে যাবেন কোথায়, ওই মেইলে, যে মেইল আইডি আমি ব্যবহার করেছি। এখন রবার্ট ক্লার্কের যেই
মানে ইটা দেওয়া আছে মেইল আইডি, ওইটা তো আর আমার মেইল আইডি না, ওইটা তো পাইলে আমি দেখাইতে পারবো না, এই জন্য আমি সিসিতে আমাকে রাখলাম। এবার দেখেন চলে আসছে, চলে যাবে, এখানে আসলে ওখানে যাবে না, অবশ্যই যাবে। এবার দেখেন আমরা এই যে এটা খেয়াল করেন, এখানে আসার পরে এইভাবেই মেইল পাবে আপনার ক্লায়েন্ট। পিডিএফ টা দেখেন, পিডিএফ চলে আসছে তাই না, পিডিএফ পাবে। আরো আছে দেখেন, এটা বডি, এই যে একটা লিংক আছে এখানে, আপনার বায়ার এরকম 10 জনের কাছ থেকে কোটেশন নিছে, নেওয়ার পরে 10টা কোটেশন সে ফিল্টারিং করে মনে করছে যে ব্লুবেল ইজ দ্য বেস্ট, ওই সবচেয়ে ভালো কোটেশন দিছে, টাকা কম মান ভালো, তখন সে কি করবে, তাকে একসেপ্ট করবে। এই দেখেন খেয়াল করেন, ভালো করে খেয়াল করবেন, এই দেখেন এটা ওপেন হয়েছে না। আচ্ছা, ওপেন হওয়ার পরে সে কি করবে, নিশ্চয়ই ডিক্লাইন করবে, কখন, যদি তার পছন্দ না হয়, আর যদি পছন্দ হয় তাহলে সে কি করবে, একসেপ্ট করবে। আর যদি তার কাছে মনে হয় যে কোনো কিছু জিজ্ঞাসা করার দরকার আছে, যে তোমার এই প্রায় আমি তোমারটাই নিব, বাট তুমি এই জিনিসগুলো আমাকে একটু কমায় দাও, রিভাইজ করে আবার কোটেশন পাঠাবো, তখন সে আবার হচ্ছে নোট পাঠাইলে তখন রিভাইজ করা যাবে। আর যদি মনে করে যে না সব ঠিক আছে, সে একসেপ্ট করবে। কিভাবে দেখেন, একসেপ্ট, কোড একসেপ্টেড, ঠিক আছে। এইবার আসেন হচ্ছে আপনার আপনার প্রোফাইলে আসেন, কোথায় আছে এটা, সেন্ট। যদি সে একসেপ্ট করে তাহলে একসেপ্টেডে চলে যাবে, আর যদি সে ডিক্লাইন করে তাহলে ডিক্লাইনে চলে যাবে। আমরা এটাকে রিলোড দিব, কোথায় গেছে, অ্যাকসেপ্টেড। তাহলে এরপর আপনি আপনার কাজটা কি, আপনার কাজ হচ্ছে এই মালগুলো ডেলিভারি দেয়া, ডেলিভারি দেওয়ার পর তারপর হচ্ছে তাকে একটা ইনভয়েস ইস্যু করা, তাই না, এটাই করবেন। এটা করলে আপনার এই যে ইয়াতে আপনার মেইলে আসবে, আপনার কোম্পানির যে মেইল নোটিফিকেশন ওখানে আসবে, নোটিফিকেশন যাবে, তারপর ওখান থেকে আপনি দেখে এটাকে আবার রিভাইজ করে পাঠাবেন, ঠিক আছে। কারণ আপনি তো ক্যান্সেল করেন নাই, ক্যান্সেল করলে ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইবার আসেন হচ্ছে আমরা এটাকে কনফার্মেশন পেয়ে গেছি, এখন আমরা এস্টিমেট কে কোটেশন বলে, জি। এইবার আসেন হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো, সবাই ডাউনলোড করবেন, ডাউনলোড করে করে দিবেন, এই দেখেন। আচ্ছা, আমরা দেখেন এই যে ক্রিয়েট ইনভয়েস, খেয়াল করবেন, মার্ক অ্যাজ ইনভয়েস, ক্রিয়েট। এখন আপনি এটা এট এ টাইমেও পাঠাতে পারেন, পার্শিয়ালিও পাঠাতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যেভাবে ডেলিভারি দিবেন সেভাবে পাঠাবেন, ঠিক আছে। দেখেন এবার দেখেন সব চলে আসছে। এখানে একটা জিনিস পরিবর্তন হয়েছে, সেটা হলো আমরা, আচ্ছা এখানে আমাদের এখনো যেভাবে আছে এভাবেই আছে। আচ্ছা, এটাকে আমরা প্রথমে একটু সেভ দিই, সেভ এন্ড ক্লোজ দিই, নর্মালি সেভ দিলাম, মানে এটা আমরা আর অন্য কিছু করিনি। নর্মালি সেভ দিলে দেখেন এটা আবার আলাদা সেন্টার, এই সেন্টারে কি আছে দেখেন, এই সেন্টারে আছে হচ্ছে আপনার ইনভয়েস করতে পারবেন, ক্রেডিট নোট করতে পারবেন, স্টেটমেন্ট সেন্ড করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন, রিমাইন্ডার অন অফ করতে পারবেন, পেমেন্ট অনলাইনে দিতে পারবেন। হ্যাঁ, তারপর এখানে হচ্ছে অল, এটা হচ্ছে ড্রাফট, অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, অ্যাওয়েটিং পেমেন্ট, পেইড, রিপিটিং। আচ্ছা, এইটার মানেটা বলি। ড্রাফট মানে তো বুঝিনি, যে আমি এটা জাস্ট একটা ড্রাফট করে রেখে দিচ্ছি। অ্যাওয়েটিং পেমেন্ট মানে হচ্ছে আমি ড্রাফট করার পরে এটাকে মানে
অ্যাপ্রুভের জন্য পাঠাইছি, এখন এটা অ্যাপ্রুভ হয়নি, অ্যাপ্রুভ হয়ে গেলে তখন অ্যাওয়েটিং পেমেন্ট। অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত এই ইনভয়েস আমার কি করবে না, রেভিনিউ জেনারেট করবে না, এটা মনে রাখবেন। যখনই আমার এই স্ট্যাটাসটা এখান থেকে এইখানে আসবে তখনই আমার রেভিনিউ জেনারেট হয়ে যাবে, বুঝতে পারছেন? বাট এটার আগ পর্যন্ত কিন্তু হবে না। যদি এই স্ট্যাটাসে থাকে অথবা এই স্ট্যাটাসে থাকে তাহলে কিন্তু রেভিনিউ জেনারেট হবে না, তো মনে রাখবেন। আচ্ছা, এইবার আসেন আমরা এখান থেকে কিভাবে পরের স্টেপে যাব। জাস্ট ইনভয়েস নাম্বারে ক্লিক করেন, সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করেন। এরপরে আসেন এটা অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে। অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল থেকে আপনি এটাকে অ্যাপ্রুভ করতে পারেন, ডিলিট করতে পারেন, প্রিন্ট করতে পারেন, ইমেইল করতে পারেন, কপি টু করতে পারেন। তাহলে আমরা ধরেন এটাকে অ্যাপ্রুভ করব, তাহলে অ্যাপ্রুভ দিয়ে দিলাম। এবার দেখেন আমার অ্যাওয়েটিং পেমেন্টে চলে আসছে। অ্যাওয়েটিং পেমেন্টে আসা মানে এই অ্যামাউন্ট আমার ইনকাম হিসাবে রেকর্ড হয়ে গেছে, বুঝতে পারছেন? ইনকাম হিসাবে রেকর্ড হয়ে গেছে। এরপরে আসেন যে আমাদেরকে যদি ক্লায়েন্ট হচ্ছে মানে আমাদের যারা ক্লায়েন্ট তারা সরাসরি যদি আমাকে অর্ডার দেয়, মানে কোনো কোটেশন ছাড়া বা কোনো এস্টিমেট ছাড়া সরাসরি অর্ডার দিয়ে দিল, তাহলে আপনি কি করবেন? আপনি হচ্ছে নিউ ইনভয়েসে যাবেন, এরপর এখানে এসে ইনভয়েস করবেন। আমি কার কাছ থেকে পাইছি, এখানে ধরেন আমি প্যাট্রিককে নিলাম, কবে এখান থেকে আমি হচ্ছে ধরেন 14 তারিখে অর্ডার পেয়েছি। রেফারেন্স নাম্বার থাকলে দিবেন, না থাকলে দিবেন না। ব্র্যান্ডিং থিম দুইটা আছে, যে কোনো একটা ইউজ করতে পারেন। অনলাইন পেমেন্ট, কারেন্সি, অন্য কোনো কারেন্সি হলে আপনি এখানে কারেন্সি চেঞ্জ করতে পারবেন। কুইক বুকস এর মতো অত ভেজাল না যে আমাকে ধরেন কাস্টমার আগে ওই কারেন্সিতে অ্যাড করে তারপরে হচ্ছে আমার এখানে করতে হচ্ছে, তা কিন্তু না। এখানে আপনি খুব ইজি ওয়েতে মানে ইন্ডিভিজুয়ালি একজন ব্যক্তিকে আপনি যে কোনো কারেন্সি দিয়ে ট্রানজেকশন করতে পারবেন। শুধু মনে রাখবেন এই যে এখানে কারেন্সিটা চেঞ্জ করে নেবেন, কারণ আমাদের কুইক বুকসে ইনভয়েস করার সময় সরাসরি এরকম কারেন্সির অপশন নাই। কনভার্সন রেটের একটা অপশন আছে কিন্তু কারেন্সি নেই, ওই জন্য আমরা ওইখানে ওইভাবে পারি না, বাট এখানে আপনি পারবেন। আচ্ছা, এর পাশে হচ্ছে আমরা ওনার কাছ থেকে কি নিব, আইটেম গুলো দিলাম। এই দুইটা আইটেম নিয়ে আমি হচ্ছে এটা 10 এটা 12। হুম, হ্যাঁ এখানে দেখায় নেই তাই তো। এখানে আবার হচ্ছে আমাদের কি আছে, এখানেও দুই ধরনের রেট মানে অ্যালাউ করে। 10, শুধু 10%, দেখেন পার্সেন্ট দিলে চিহ্ন দিতে হবে না, এই ডিসকাউন্ট কলামটা নাই, ওই জন্য আমরা ডিসকাউন্ট প্রোডাক্ট আলাদা করে আমরা করে নিচ্ছি, বাট এখানে আসছে। হ্যাঁ, এই হচ্ছে আমরা 7 ক্লোজ করবো। দেখেন টোটাল 100 দিলাম, দেখেন এই 2420 ইন টোটাল, মানে রাউন্ড $100, আর 5 হচ্ছে পার্সেন্ট। ঠিক আছে, পার্সেন্ট দিলে চিহ্ন দিতে হবে। আচ্ছা, এখন আসলে হচ্ছে আমরা এটাকে এখানে কি কি লেখা আছে দেখেন, অ্যাপ্রুভ লেখা আছে, অ্যাপ্রুভ অ্যান্ড অ্যাড অ্যানাদার লেখা আছে, অ্যাপ্রুভ অ্যান্ড গেট লিঙ্ক আছে, অ্যাপ্রুভ অ্যান্ড প্রিন্ট পিডিএফ আছে। ধরুন আমি অ্যাপ্রুভ অ্যান্ড প্রিন্ট পিডিএফ দিলাম, এটা অ্যাপ্রুভ হবে, পিডিএফ এ ডাউনলোড হবে। এই দেখেন হয়েছে কিনা বলেন, হয়েছে? আচ্ছা, এখানে আরো একটা সুবিধা আছে। সুবিধাটা হলো দেখেন এই যে হচ্ছে আমরা যে বিলটা ইনভয়েসটা করলাম, এই ইনভয়েস কিন্তু এখনো পেমেন্ট করি নাই। আচ্ছা, পেমেন্ট যদি না করি তাহলে এই এটা আমরা হচ্ছে ফেরত আসতে পারে মাল, তারপর হচ্ছে ভুলে দিতে পারেন। হ্যাঁ, ভুলে দিলে এটা ভয় করবে, আর যদি মাল ফেরত আসে তাহলে ক্রেডিট নোট করবে, তাই না? এখানে ভুল করতে তারপর আপনি চাচ্ছেন এটা ডিলিট করে দিতে। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে ভয়। শোনেন এখানে একটা জিনিস খুব স্পষ্ট করে জেনে রাখেন,
যে কুইক বুকসে আমরা ডিলেট করার অপশনটা পাই, এখানে ডিলেট করার অপশন নাই, ভয়েড করলেই ডিলেট হয়ে যাবে। কুইক বুকসে ডিলেটও আছে, ভয়েডও আছে। ওইখানে ডিলেট করলে আর দেখা যায় না, ভয়েড করলে অস্তিত্ব থাকে কিন্তু অ্যামাউন্ট থাকে না। আর এখানে ভয়েড করলে অস্তিত্ব সহ বিলীন হয়ে যাবে। মানে এখানে ডিলেট মানে ভয়েড মানে ডিলেট। আচ্ছা, এখন এই ভয়েড অপশনটা পাবেন না, একটু মনে রাখেন। আমার যদি, আমি আবারও বলি, আমি যদি এই ইনভয়েসের 1 টাকাও যদি রিসিভ করি তাহলে ডিরেক্টলি ভয়েড অপশন পাবেন না। আবার টাকা 1 টাকাও পাই নাই কিন্তু প্রোডাক্ট ফেরত আসছে, তাহলেও ভয়েড অপশন পাবেন না। বুঝা গেছে? তখন কি করবো দেখাবো তো অবশ্যই। এটা বললাম যে কোন কোন সময় দেখবেন ভয়েড আছে, কোন কোন সময় নাই, এটা নোট করে রাখবেন। কখন থাকবে কখন থাকবে না এটা বলার জন্য। ওকে, এই যে আনোয়ার ভাই দেখেন, এই যে আনোয়ার ভাই দেখেন, সবাই একটু খেয়াল করি আমরা। এই যে অপশন, এই অপশন আসলে এডিট অপশন আছে, ঠিক আছে, ইমেইল অপশন আছে, গেট লিংক অপশন আছে, কপি টু ড্রাফট ইনভয়েস, কপি টু ড্রাফট কোড, রিপিট, ক্রিয়েট অ্যান্ড অ্যাপ্লাই ক্রেডিট, ভয়েড, টার্ন ইনভয়েস রিমাইন্ডার অফ, মানে যেটা আমরা করছি এর আগে। আচ্ছা, এইগুলো সবই করতে পারবো, ইনভয়েস সেটিং আর এগুলো। আচ্ছা দেখেন, হ্যাঁ হ্যাঁ রিকারিং, এটা পরে যাচ্ছে। রিপিট মানে রিকারিং। তাহলে আমরা এডিট মানে বুঝতেছি যে এখানে এডিট করতে পারবো। এডিট দেখেন, ধরেন আমি কোনো কারণে হচ্ছে কোয়ান্টিটি উল্টাপাল্টা লিখছি। উল্টাপাল্টা কেমন? এটা হবে 21 লেখছি 12, মানে 1 আগে আসছে 2 পরে গেছে, এটা হবে ধরেন 12, সরি 21 হবে। এরকম হওয়ার কথা ছিল, টাইপ মিস্টেক করছে না। এখন এখানে বলবে আপডেট, আপডেট দিয়ে দিবেন, এডিট ডান, ঠিক আছে। দেখেন, এরপরে আসেন এডিট হয়ে গেল। এখন যদি এমন হয় যে আপনি এখানে 2টা প্রোডাক্ট ফেরত পাইছেন, তাহলে কি করতে হবে? ক্রেডিট নোট। আমরা কুইক বুকসে কি করি, আমরা হচ্ছে সেম জিনিসটা রেখে আমরা ডুপ্লিকেট করি, করে ওইটার মধ্যে আমরা ক্রেডিট নোট আলাদাভাবে করি। আর আপনি চাইলে এখানে একসাথেই করতে পারেন। এই দেখেন, ক্রিয়েট অ্যান্ড অ্যাপ্লাই ক্রেডিট, ডিরেক্ট ওইটার মধ্যেই করবেন। কিভাবে? এখানে ধরেন এই আইটেমটা বাদ, এটা হচ্ছে 2টা হবে, জাস্ট 2 লিখলেন, লিখে আপনি যে অ্যাপ্রুভ দিবেন। হ্যাঁ, রিটার্ন। আগেরটাই, শুধু কোয়ান্টিটি চেঞ্জ হবে। এবার দেখেন, আমরা কুইক বুকসে ক্রেডিট নোট কখনো মানে এইভাবে মাইনাস হয় না, নিচে আলাদা একটা লিঙ্ক হয়, তাই না? বাট এটা কিন্তু ডিরেক্টলি এখান থেকে মাইনাস করে দেখাচ্ছে, দেখাচ্ছে না ক্রেডিট নোট। বোঝা গেছে? ক্রেডিট নোট, তাই না? আর ওই কুইক বুকসে হচ্ছে নিচে থাকে, নিচে কোন কারণে যদি আপনি ধরেন ঘুমায় ঘুমায় কাজ করতেছেন, ওইটা কখন ক্লিক করে দিচ্ছেন, আনচেক হয়ে গেছে, আনচেক। ঠিক আছে, কোডের ক্ষেত্রে যখন যদি আমি মডিফিকেশন করতে ক্লায়েন্টের রিকোয়েস্ট, এটা যখন করার আগে, মানে এটা ধরেন কোন স্টেজে হচ্ছে আপনি এডিট করতে চান, এটা ডিপেন্ড করবে। যখন আপনি কোটেশন পাঠাবেন, সে হয়তো এরকম হতে পারে যে অ্যাপ্রুভ করতে, করার পরে সে বলবে এইটা আমার 10টা ছিল, এটা তুমি 20টা দাও। আপনি 20টাই দিবেন, 20টা ইনভেস্ট করতে হবে, সমস্যা নেই। আপনাকে কোটেশন আর রিভাইজ করার দরকার নেই, কোটেশন তো আমার ইম্প্যাক্টফুল না, আপনার তো ওইটা কোনো প্রফিট এন্ড লস বা ইনকাম স্টেটমেন্টে কোথাও লিক করতেছে না। রাইট।
অবশ্যই দেখা যাবে। কেন যাবে না? দেখাচ্ছি। এই দেখেন, কোয়ান্টিটি কত ফেরত দিচ্ছি সব দেখবো আমরা। কোশ্চেন নিব কোনটা? এই ভাইয়ের। ও, ওই কোয়ান্টিটি কোথায় গিয়ে দেখবো এটা? ও আচ্ছা আচ্ছা, এগুলো তো এগুলো রেগুলার প্র্যাকটিস তো হইতেই পারে, তাই না? আচ্ছা, আর যারা কুইক বুকস ভালো করে শেখেন নাই তাদের তো একটু সময় লাগবেই। আপনি আগে ফাঁকি দিচ্ছেন, এখন তো ফাঁকি দিয়ে আপনাকে পড়তেই হবে। এবার দেখেন, শোনেন, আমরা ক্রেডিট নোট সরাসরি ইনভয়েসের ভেতরে অপশন থেকে আমরা পাবো, যদি পেমেন্ট 1 টাকাও না করে তাহলে। এইবার দেখেন, এখানে আমাদের ক্রেডিট নোট অপশনটা কিন্তু আমরা এই যদি পেমেন্ট না করে তখন পাবো। এখানে দেখেন ভয়েড অপশন কিন্তু এখন আর নাই, আছে একটা কিন্তু ভয়েড অপশন ছিল, এখন নাই। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে ভয়েড করবেন কিভাবে? আগে আপনার যে ক্রেডিট নোট যেটা আছে এটা এখান থেকে ডিসকানেক্ট করতে হবে, এরপরে করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। ডিসকানেক্ট আমি এখান থেকে করবো না, একটু পরে করে দেখাবো, দাঁড়ান। আগে আপনার ক্রেডিট নোট যে এই ইনভয়েসের সাথে লিংক করা আছে এটাকে আলাদা করতে হবে, আগে আলাদা করে ইনভয়েসটাকে ফ্রি করে দিতে হবে, এরপরে আপনি ওই ভয়েড অপশন পাবেন, আদারওয়াইজ পাবেন না। আচ্ছা, এবার ধরেন যে আমরা পেমেন্ট, মানে আরো একটা ইনভয়েস আমি করি, দেখেন দেখাবো দেখাবো ভাই, সব দেখাবো, এগুলো রিপোর্টে গেলে দেখা যাবে। আমরা কুইক বুকসে রিপোর্ট করছি না, এখানে রিপোর্ট হচ্ছে। কি রিকনসাইল বুঝতেছেন এখন? তাই গুড, ভেরি গুড, প্রো হয়ে যাবেন আপনি। আপনার এখন হচ্ছে মিশন একটাই, খাওয়া দাওয়া, ঘুম আর রিকনসিলেশন, আর কোনো কাজ নাই, ঠিক আছে? আর চাকরি করে চাকরি, ওটা তো রাখতেই হবে। হ্যাঁ 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 হ্যাঁ, চেঞ্জ করা যাবে, যে মানে এটা ডিফল্ট দেওয়া ছিল দেখে আসছে। হ্যাঁ, চেঞ্জ করা যাবে, চেঞ্জ করা যাবে। এবার দেখেন, আমরা হচ্ছে এখানে ধর শুধু অ্যাপ্রুভ করলাম, এখানে অ্যাপ্রুভ এবং মেইল দুটোই করা যাবে। এবার খেয়াল করে দেখেন আমার এখানে ইনভয়েস কয়টা আছে, দেখেন তিনটা ইনভয়েস আছে। এবার আসেন, ইনভয়েস আমরা হচ্ছে পেমেন্ট রিসিভ করব, মানে যেগুলো অলরেডি আমি মাল ডেলিভারি দিচ্ছি, বাকিতে টাকা এখনো পাইনি, সেগুলো টাকা আমরা পাবো কিভাবে? সেগুলো টাকা পাওয়ার জন্য আপনাকে প্রথমে ওই কাস্টমার ইনভয়েসটা ওপেন করতে হবে। ওপেন করার পরে পেমেন্ট অপশন এখানে কারো উপরে আছে, কারো নিচে থাকতে পারে, দেখে নেবেন কারো উপরে কারো নিচে। আমার এখানে উপরে আছে, আমি উপরেই নিব। জাস্ট এখানে বলছে $8,099.42 আমার ডিউ আছে, কত টাকা আপনি পাবেন? $5,000 পাবেন। 5,000 লেখেন, কবে পাবেন সেই ডেটটা লেখেন। ধরেন যদি আজকে পান, আজকে ডেট দিবেন। এখন কোন ব্যাংকে টাকা ডিপোজিট করবেন, ঠিক আছে? ধরেন মেট্রো ব্যাংকে ডিপোজিট করবেন, রেফারেন্স নাম্বার কত, এরপর আপনি অ্যাড পেমেন্ট দেবেন। না, পেমেন্ট পেমেন্ট মুড নাই। পেমেন্ট মুড একটু চিন্তা করে দেখেন তো, পেমেন্ট মুডের আসলে কাজটা কি? কোন জায়গায় কি ওইটার জন্য আপনার কোনো কিছু কি উল্টাপাল্টা হয়? হ্যাঁ, মানে পেমেন্ট মেথডটা হচ্ছে, ধরেন আপনি যদি একটু শর্টকাট চান, আপনি এই করতে হবে পেমেন্ট মেথডে, মানে ফিজিক্যালি কোনো শুধু জানতে পারবেন এটা চেক হচ্ছে, এটা এছাড়া তেমন
দরকার নেই, এজন্য বাদ দিয়ে দিচ্ছি। স্টেটমেন্টটা থ্রো করে মেথডটা তো আমি চাইলে পরেও আমি ব্যাংকের স্টেটমেন্ট দিতে পারি বা এখানে এখানে হচ্ছে পেমেন্ট, যেহেতু আপনার ব্যাংকিং চ্যানেলটাই আলাদা, মানে আমরা হচ্ছে ব্যাংকের যে চার্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করি এটা টোটালটাই আলাদা সেন্টারে গিয়ে করতে হয়। ঠিক আছে, সবই ব্যাংকের আন্ডারেই হয়। ধরেন আপনার ক্রেডিট কার্ডও ব্যাংকের আন্ডারে, ক্যাশও ব্যাংকের আন্ডারে, সব ব্যাংকের আন্ডারে করে। আনডিপোজিট ফান্ড নাই, এখানে আনডিপোজিট ফান্ড নাই। হ্যাঁ, ভাই শুনেন, তো আপনার কাছে যারা টাকা পাবে তাদের নাম ভুলতে পারেন, কিন্তু যাদের কাছে আপনি টাকা পাবেন এদের নাম ভুলবেন না, হচ্ছে আর চেক আপনার ডয়ারে আপনি ভুলবেন কি? আপনি আপনি বিজনেস করেন, আপনি যদি মনে করেন যে আমি 10টা চেক পাইছি, চেক গুলো আমার ডয়ারে আছে, আমি ভুলে গেলাম, তাহলে হবে? তাহলে তো আপনার ব্যবসা করার দরকার নাই, বুঝছেন? হম। আচ্ছা, যাই হোক, আর বিষয়টা হচ্ছে যে যেহেতু দুইটা আলাদা সফটওয়্যার, ডিফারেন্স কিছু কিছু জায়গা তো থাকবেই, তাই না? একদম হুবহু তো আর করতে পারে না। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে আমি যদি, আমার যদি চেক যদি হচ্ছে থাকে, মানে এটা কোশ্চেনটা ভালো, কোশ্চেনের অ্যান্সারটা আমি দিই এইভাবে। ধরেন আমরা কুইক বুকসে আলাদা করে দেখাইতে পারতেছি আমার চেকটা আমি আনডিপোজিটেড ফান্ডে রেখেছি, জেরোতে যদি আমি চেক পাই তাহলে আমি এই ধরনের অপশন থাকলে ভালো হতো। তো আপনি অল্টারনেটিভ একটা বানান, কিভাবে বানাবেন? আপনি একটা লেজার ক্রিয়েট করেন, ব্যাংকের আন্ডারেই করেন, ব্যাংকের আন্ডারেই চেক যতগুলো পাবেন সেগুলো ওই লেজারে রাখেন। যেহেতু আপনি চেক পাওয়ার পরে ব্যাংকে জমা না দেওয়া পর্যন্ত আপনার কিন্তু ব্যাংক ডিপোজিট করবে না। সো রিকাউন্সিলেশনের সময় আপনার এটা একটা ঝামেলা হবে। ওই কারণে আপনি চেক যত পাবেন ওইটার জন্য আলাদা একটা লেজার মেনটেন করেন। ঠিক আছে, ওই লেজারে, এবং ওটা ব্যাংকের আন্ডারেই করতে হবে, কারণ তাছাড়া তো আপনি রিসিভ দেখাতে পারবেন না। ওই লেজারে আপনি চেক গুলো জমা রাখেন, যখন এই চেক গুলো ব্যাংকে জমা দিবেন জাস্ট ট্রান্সফার দেখাই দিবেন যে এখান থেকে ওখানে ট্রান্সফার হয়ে গেছে, দেখাই দিবেন। হ্যাঁ, ওখান থেকে খুলতে হবে, কারণ তো ব্যাংকের মতোই কাজ করবে, বুঝতে পারছেন? ব্যাংকের মতোই কাজ করবে। আচ্ছা, আমি ধরেন একটা করে দেখাই। হ্যাঁ, করে দেখাবো। এই দেখেন, এই ধরনের কেসে আপনি কিভাবে সলিউশন করবেন আমি দেখাই দিচ্ছি। দেখেন, মানে এটা পার্কিং বোঝায় জন্য, মানে যেটা অমীমাংসিত, এই জন্য আমরা হোল্ডিং লিখি। এখানে দেখেন আমরা হচ্ছে এটার নামটা দিব হচ্ছে আদার, মানে এটাও ইয়ের আন্ডারে দিবেন। এখানে জাস্ট একটা আনুমানিক একটা নাম্বার দিয়ে দিলাম, অ্যাড অ্যাকাউন্ট। এইবার আসেন, কারণ এই আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে না করেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট কিন্তু রিসিভ দেখাইতে পারবেন না। হ্যাঁ, ওই জন্য এটাও আবার বুঝতে হবে। আচ্ছা, এবার আসেন আমরা সেলস ওভারভিউতে আবার যাই। আরো তো আমাদের দুইটা ইনভয়েস বাকি আছে, এখান থেকে আমরা একটা ইনভয়েস এই চেক নামে যেটা আছে ওইখানে আমরা রাখবো। দেখেন এখানে আমাদের হচ্ছে এই যে জয়,
এই দেখেন অ্যাড পেমেন্ট মেথডে যাব, এখানে ধরুন পুরো টাকাই পাইছেন, পুরো টাকা একটা চেক পাইছেন, ডেট ঠিক আছে। এই যে এখানে দেখেন যে হ্যাঁ এটা এখানে রেফারেন্স নাম্বার দিবেন এবং অ্যাড দিবেন। তার মানে এটা আমার ব্যাংকে ঢোকে নাই এখনো, এটা আমার হোল্ডিং হিসাবে আছে। এখন আপনি ধরেন এই চেকের টাকা আপনি ব্যাংকে জমা দিবেন, তখন চলে যাবেন এই যে ট্রান্সফার, এই দেখেন এই যে ট্রান্সফার মানি আছে, ট্রান্সফার মানিতে যাবেন। প্রথমে হচ্ছে ফ্রম, ফ্রম মানে হচ্ছে এই যে চেক, আর টু, টু মানে ধরেন এই যে আরবিএস চেকিং, দিলাম মেট্রো দিলাম, অসুবিধা নাই। কত টাকা ছিল? 5,000। এখানে কোনো রেফারেন্স নাম্বার থাকলে দিবেন, দিয়ে আপনি এই যে ট্রান্সফার দেখাবেন। যখন পেমেন্ট করবেন তখনই দেখাবেন। এখন এইখানে যদি এরকম হয় যে আপনি ইনভয়েস ক্লিয়ার করে ফেলছেন, আমি একটু আরেকবার বলি, আপনাদের ই কমার্স দেখাইছিলাম কি? আচ্ছা আচ্ছা দেখাবো, সমস্যা নেই, ওখানে গেলে আরো ভালো বুঝবেন। এই টাকাটা ধরেন আপনি হোল্ডিং এ রাখছেন, আপনি আবার কি করছেন, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক রিকনসিলেশন করবেন, দেনাদার তো আর নাই, চেকের টাকা তো আপনি পেয়ে গেছেন। এখন ওই ব্যাংক স্টেটমেন্ট যখন আপনি রিকনসাইল করবেন, করার সময় আপনি কিন্তু আর ওই যে দেখাইতে পারবেন না, আপনার হচ্ছে ইনভয়েস মানে সেলস কিন্তু আর দেখাইতে পারবেন না, কারণ সেলস তো আগেই দেখাইছেন যখন টাকা রিসিভ করছেন, ইনভয়েস যখন করছেন তখন তো সেল হয়ে গেছে, এবং টাকা যখন মানে আপনি পেয়ে গেছেন তখন ওই টাকাটা আপনার সিস্টেমে হচ্ছে ওই ব্যাংকের আন্ডারে ঢোকে নাই, ট্রান্সফার মানে সরাসরি আপনার ব্যাংকের লেনদেন হয়েছে, ব্যাংকের সাথে কানেক্ট থাকলে ব্যাংকিং ফিতে দেখতে পারবেন যে এই টাকাটা ব্যাংক থেকে ব্যাংকে ঢুকছে, কিন্তু ওই সেম অ্যামাউন্ট আপনি কিন্তু কোনো দেনাদারের কাছ থেকে সরাসরি দেখাতে পারবেন না, কারণ এটা চলে গেছে কোথায়, ওই যে হোল্ডিং অ্যাকাউন্টে। আপনার তখন এটার পেমেন্টটা ক্লিয়ার দেখাতে হবে ট্রান্সফার হয়ে, অর্থাৎ হোল্ডিং থেকে এখানে টাকাটা চলে আসছে, ওই হিসাব করে আপনি রিসিভ দেখাবেন, মানে ফান্ড ট্রান্সফার দেখাবেন। এখন যেটা করলাম এই কাজটাই আপনি হচ্ছে রিকনসিলেশন করার সময় করতে হবে। হুম 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 হ্যাঁ ওইটাই, এইটা আরো ক্লিয়ার হবে আমরা যখন অ্যামাজনের বুক কিপিংটা দেখাবো না, তখন এই এই জিনিসটা আপনাদের একদম ইজিলি মানে মনে আসবে, কারণ অ্যামাজনের টাকা সরাসরি ব্যাংকে ঢোকে না, অ্যামাজনের টাকা অ্যামাজনেই থাকে, ঠিক আছে? ধরেন 10টা 15টা 20টা 30টা ইনভয়েস একসাথে টাকা রিসিভ হয়, ওখান থেকে পার্টিকুলার কিছু অ্যামাউন্ট করে করে সে ব্যাংকে ট্রান্সফার করে, ঠিক আছে? তো এটা ইবেতেও আছে, এটা যে কোনো মার্কেট প্লেসে আছে। ধরো আপনি যখন ফাইবার বা আপওয়ার্কে কাজ করবেন, আপনি ফাইবার মানে ফাইবারের একটা নির্দিষ্ট লিমিট আছে, $30 নিচে আপনি টাকা তুলতে পারবেন না। দেখা গেল আপনি $5 দুইটা অর্ডার পাইছেন, $10 একটা পাইছেন, 4টা অর্ডার যোগ করে আপনার $30 হয়েছে, আপনি তখন টাকাটা উইথড্র করবেন। এখন আপনার তো যতগুলো অর্ডার ততগুলো ইনভয়েস, এটা মনে রাখতে হবে কিন্তু, তাহলে ইনভয়েস ওয়াইজ কিন্তু আপনি মিলাইতে পারবেন না, কারণ ওই অনুযায়ী তো ব্যাংকে টাকা ঢোকে নাই, ব্যাংকে ঢুকছে ফাইবার থেকে যতটুকু টাকা আপনি ট্রান্সফার করবেন ঠিক ততটুকুই ঢুকবে, ঠিক আছে? তো ওই জিনিসটা মানে এই জিনিসটা যদি বুঝেন, তাহলে ই কমার্সের যে ফান্ড ট্রান্সফার গুলো এগুলো সহজে বুঝবেন। যাকে আমরা যখন ওইখানে যাই তখন দেখাবো। এখন আমরা হচ্ছে যদি আমি মনে করি যে টাকাটা আমি আনডিপোজিট ফান্ডে রাখবো, যেহেতু এখানে আনডিপোজিট ফান্ড নাই, আপনি চাইলে এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে পারেন, এখানে আনডিপোজিট ফান্ড নামেও চার্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, আপনার ইচ্ছা, করলে কোনো ক্ষতি নাই, কিন্তু অবশ্যই ব্যাংকের আন্ডারে করবেন, এটা হচ্ছে মনে রাখবেন। ওই যে ওই স্বপ্নিলের মতো আবার অ্যাকাউন্ট আইবিকে করেন না, হয় যে ব্যাংকও ডিলিট হয়ে গেছে, এটা হবে না, কখনোই হবে না যদি আপনি ব্যাংকিং প্যানেল থেকে করেন। আবার যদি কেউ ক্যাশ ইন হ্যান্ড বা পিটি ক্যাশ হচ্ছে লেনদেন করতে চান, ওইটাও কিন্তু ব্যাংকিং প্যানেল থেকে করতে হবে, আপনি কিন্তু চাইলেই এই অ্যাকাউন্ট টাইপে গিয়ে করতে পারবেন না, অ্যাকাউন্ট টাইপে গেলে ওই হেড দিয়ে কখনোই পেমেন্ট রিসিভও করতে পারবেন না, পেমেন্ট দিতেও পারবেন না, ঠিক আছে? আচ্ছা, এইবার আসলে হচ্ছে আমরা চলে যাব পরের ইয়াতে, মানে তাহলে আমরা পার্সিয়ালি পেমেন্টও দিতে পারবো, এমনি পেমেন্টও নিতে পারবো। এখন যদি ক্যাশ লেনদেন করি, দেখেন ক্যাশ লেনদেনের হচ্ছে বা ক্যাশ রিসিটের কোনো ফাংশন এখানে নাই। কি কি আছে দেখেন, এখানে দাঁড়ান এক মিনিট, এখানে হচ্ছে নিউ ইনভয়েস, এখানে আছে রিপিটিং ইনভয়েস, এখানে কিন্তু কোনো ক্যাশ সেল নাই।
সেল তো আপনি ইনভয়েস করছেন না, ইনভয়েস করার সময় তো সেল হয়ে গেছে, সেল হয়ে গেছে না? হ্যাঁ, তো কেন স্বচ্ছতা নাই? রিকনসিলিয়েশন মানে কি? আপনি ব্যালেন্স মিলানো। রিকনসিলিয়েশন বলেন আপনাকে সেলই দিতে হবে। রিকনসিলিয়েশন মানে হচ্ছে আপনার টাকাটা যে ব্যাংকে আসছে, কোন চ্যানেল থেকে আসছে, লাস্ট কোথা থেকে আসছে, টাকাটা আমি দিছি না আপনি দিচ্ছেন না ও দিছে, তার নাম ওখানে থাকতে হবে। কারণ আমি টাকা দিচ্ছি আপনাকে, ঠিক আছে, আপনি দিচ্ছেন, ওকে, ও দিছে ব্যাংকে, তারপর ও ব্যাংকে দিচ্ছেন, ওর নাম থাকবে, আপনি ওর সাথে মিলাবেন। আপনি তো আমার সাথে মিলালে কাজ হবে না। কথা বুঝতে পারছি? হুম। আচ্ছা শোনেন, ব্যাংকে থাকে দুইটা অপশন, একটা পেমেন্ট, একটা ডিপোজিট। এখন ডিপোজিটটা সেলের টাকা হইতে পারে, অন্য জায়গাতে ট্রান্সফার হয়ে আসতে পারে, মালিকও টাকা দিতে পারে, আবার লোনের টাকা ঢুকতে পারে, ভ্যারাইটিস টাকা ঢুকতে পারে। এখন দেখতে হবে কোন টাকা কোথা থেকে আসছে, ওই অনুযায়ী ক্যাটাগরি করবো। ব্যাংকের সাথে ডিরেক্ট কার কানেকশনে টাকা ঢুকছে আমি সেটাই ক্যাটাগরি করবো। বুঝতে পারছি? আচ্ছা, রিকনসিলিয়েশন তো আমি করি না এখন, ওদিকে যাবো না আমি, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে আসি আগে, দেখেন আপনি এতটুকুর মধ্যে থাকেন, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখেন আমরা ক্যাশ সেল করব এখন, ঠিক আছে। ক্যাশ সেল করলে কি হবে, একটা কথা মনে রাখবেন, যখন আপনি রিকনসাইল করবেন, আপনার দেনাদার এবং পাওনাদার মানে ইনভয়েস এবং বিল, এই টাকাগুলোই ব্যাংকে ঢুকবে, এই টাকাগুলি ব্যাংক থেকে বের হবে, ঠিক আছে। তো রিয়েল লাইফে দাদা হচ্ছে, এই ধরেন আপনার যদি কোনো কোম্পানির রেগুলার বুককিপার হন, আপনি সাথে সাথে সমস্ত ট্রানজেকশন গুলো এন্ট্রি দিবেন, পরবর্তীতে আপনার শুধু ম্যাচিং করা লাগবে। আর যেহেতু আমাদের ক্লায়েন্টরা থাকে হচ্ছে তাদের কোনো বুককিপার নাই, তারা এই যে বিল এবং ইনভয়েস যেটা হচ্ছে সব অটো হচ্ছে, মানে তার এখানে কোনো রেকর্ডিং নাই বা তার কোনো আপডেট করা নাই। তার মানে আপনাকে এখানে আপডেট করে তারপরেই কাজটা করতে হচ্ছে, সব কাজই আপনাকে করতে হচ্ছে এট এ টাইমে। ওই জন্য আমাদের অনেক সময়ই আমরা ইনভয়েস করতেছি না, আমরা বিল করতেছি না, ডিরেক্টলি ক্যাটাগরি করে আমাদের কাজটা শেষ হয়ে যাচ্ছে। বাট আসলে কিন্তু পেছন থেকে যদি চিন্তা করেন, প্রত্যেকটা পেমেন্টের, প্রত্যেকটা সেলসের রিসিভের পিছনে কাস্টমার এবং সাপ্লায়ার কিন্তু ইনভলভ। বুঝতে পারছেন? আচ্ছা এবার দেখেন আমরা হচ্ছে ক্যাশ সেল করব। ক্যাশ সেল এখান থেকে করা যাবে না, আমরা করব হচ্ছে প্লাস নিউ আইকনে এসে আমরা রিসিভ মানি, এটা নাম কি, রিসিভ মানি। রিসিভ মানিতে যখন যাবেন তখন বলবে যে এখানে আপনি কোন অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করবেন। এখন এখানেও যদি চেকে আপনি টাকা পান, আপনি যে হোল্ডিং অ্যাকাউন্টে দিতে পারেন, অথবা আপনি এই যে চেক লিখে রাখছে যেন মনে থাকে আপনাদের, অথবা আপনি যদি মনে করেন যে না আমি এটাকে আনডিপোজিট ফান্ড নামেই লিখবো, তাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি ধরেন এটাকে আমি টাকা পাবো হচ্ছে মেট্রো ব্যাংকে, তাহলে মেট্রো ব্যাংক সিলেক্ট করে আমি হচ্ছে নেক্সট স্টেপে যাব। এখন এখানে আমাকে বলবে যে টাকাটা তুমি কার কাছ থেকে পাইছো, ধরলাম চার্জ, পেমেন্ট মেথড কি হবে। এই যে এখানে দেখেন তিনটা ওয়ে আছে, একটা হচ্ছে ডিরেক্ট পেমেন্ট, প্রি পেমেন্ট, ওভার পেমেন্ট। মানে এটা ওই পেমেন্ট মেথড না, এটা আপনি বাড়াইতে পারবেন না, কমাইতে পারবেন না, ঠিক আছে। এটা হচ্ছে ডিরেক্ট পেমেন্ট, একটা হচ্ছে প্রি পেমেন্ট, একটা ওভার পেমেন্ট। ডিরেক্ট পেমেন্ট মানে আপনি এখন কিনবেন বা বিক্রি করবেন, এখন টাকাটা দিয়ে দিবেন, মানে এর আগে পিছে কোনো ই নাই, মানে কি বলে, কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। যদি আপনি এমন হয় যে অ্যাডভান্স টাকা দিবেন, ধরেন আপনি মাল কিনবেন আগামী সপ্তাহে, কিছু অ্যাডভান্স দিয়ে রাখলেন, সেটা হচ্ছে প্রি পেমেন্ট। আবার ধরেন টাকা দিতে দিতে বেশি দিয়ে ফেলছেন, এখন বেশি যেটা দিচ্ছেন ওটাকে অ্যাডজাস্ট করবেন, ওভার পেমেন্ট অপশনে গিয়ে অ্যাডজাস্ট করবেন। বোঝা গেছে? হ্যাঁ আগে এইটুকুই বোঝেন রে ভাই, এটা তো আমি ক্যাশ সেল করতে জানি, বাকির প্রশ্ন থেকে আসে, ঠিক আছে। দেখেন ডিরেক্ট পেমেন্ট মানে ফ্লোর দিলে কই যাবেন, শরীর খারাপ, আচ্ছা ঠিক আছে নাকি মন খারাপ,
হ্যাঁ তাই আচ্ছা কল আসছে আচ্ছা যাকে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক দেখেন আমরা হচ্ছে ডিরেক্ট পেমেন্ট করব এখানে ধরেন নাম দিলাম ডেট ডেট দিলাম ধরেন 6 তারিখ এখানে হচ্ছে আমরা একটা দিলাম রেফারেন্স দিলাম আইটেম কি কি আইটেম সেল করবেন আইটেমের নামগুলো লিখবেন এবার আসেন হচ্ছে এখানে আপনার হাতে আছে 232 আপনি এখানে লেখেন 10 এখানে লেখেন হচ্ছে 5 হুম ও ইনভয়েসের সময় দেখায় নাই আচ্ছা দেখতেছি দাঁড়ান এখানে ধরেন 20% এটা ধরেন 5%। এবার খেয়াল করেন এই টাকাটা সরাসরি আমার ব্যাংকে ঢুকবে ঠিক আছে সেভ করে দিলাম না এটা তো ক্যাশ সেল আপনি ধরেন যত টাকা ডিসকাউন্টে সেল করবেন ঠিক তত টাকা কমে আপনি ইনভয়েস করেন হ্যাঁ একদম সরাসরি এটার সাথে অ্যাডজাস্ট করে আপনি যা পাবেন তাই লিখবেন এটা তো ধরেন বাকিতে বিক্রি করলে আমার হচ্ছে কত টাকা পাবো কত ডিসকাউন্ট দিলাম এটা একটা ইস্যু আসে বাট যেহেতু এটা নগদ সেল এখানে অপশন নাই ডিসকাউন্টের আচ্ছা এবার আসেন যে আমরা এই যে সেল করলাম এটা আমাদের কোথায় আছে দেখেন এটা আছে হচ্ছে আমাদের মাত্র যেটা সেল করলাম 478 নাম্বার ইনভয়েস এটা আমরা প্রথমে ওপেন করব এটা হচ্ছে রিসিভ মানি এখান থেকে ধরুন কোন একটা প্রোডাক্ট ফেরত আসছে ধরুন এইচপি এলিট বুক এখানে একটা ফেরত আসছে এটা আপনি ফেরত দিবেন এবং টাকাও ফেরত দিবেন সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে এখানে দেখেন এই অপশনে গেলে কি কি অপশন পাচ্ছেন এখানে সেন্ড রিসিপ্ট তারপর হচ্ছে পিডিএফ ভিউ করতে পারবেন তারপর রিকনসিলেশন করতে পারবেন ট্রানজাকশন এডিট করতে পারবেন রিমুভ অ্যান্ড রেডও করতে পারবেন কপি করতে পারবেন আচ্ছা এখন আমি চাচ্ছি ক্রেডিট নোট করতে সেটা এখানে নাই আরেকটা মজার ব্যাপার বলি জেরোতে সবই ক্রেডিট নোট আপনি পার্চেজের ক্ষেত্রে যেটা করবেন ওইটাও ক্রেডিট নোট সেলসের ক্ষেত্রে যেটা করবেন ওইটাও ক্রেডিট নোট এখন আবার মানে পেমেন্ট করার আগে এবং পরে দুইটার ক্ষেত্রেই নাম একটাই ক্রেডিট নোটের বাইরে কোনো নাম নেই অর্থাৎ ফেরতের যত প্রকারের ফেরত আছে সব ক্ষেত্রেই ক্রেডিট নোট ব্যবহার করবেন এখন শুধুমাত্র পজিশনটা ভিন্ন আমরা পেমেন্ট পাওয়ার আগে যে ক্রেডিট নোটটা করেছিলাম সেইটার পজিশনটা ছিল অপশনের মধ্যে আমরা পেতাম বা পেয়েছি আর যখনই আমি পেমেন্ট করে ফেলছি তখন কিন্তু আর এই অপশনে নাই তখন আপনাকে বুঝি নাই সেন্ড রিসিপ্ট তো আপনারই না ক্রেডিট নোট না এটা আপনি মেইলে পাঠাইতে পারবেন এই যে আপনি এস্টিমেট পাঠাইছি না ওইরকম এটা মেইল করতে পারবেন হ্যাঁ এটা কিন্তু কারণ আপনি যখন টাকা সাথে সাথে পেয়ে যাবেন তখন তো আর এটা ইনভয়েস বলা যাবে না এটা হচ্ছে রিসিপ্ট ঠিক আছে আচ্ছা এবার দেখেন আমি ক্রেডিট নোট করব আমি তো টাকা পাঠাইছি মানে ফেরত তো আমার আসছে এই ফেরতটা আপনি দেখাবেন কিভাবে এই ফেরতটা দেখাবেন হচ্ছে চলে যাবেন হচ্ছে খেয়াল করেন ইনভয়েস সেলস ওভারভিউতে যাব আমরা যাওয়ার পরে ইনভয়েসের আন্ডারে সি অলে গেলে এই যে দেখেন এখানে ক্রেডিট নোট নামে একটা অপশন আছে এই ক্রেডিট নোট ব্যবহার করতে হবে এখানে এসে প্রথমে নাম দিতে হবে এরপর এখানে ডেট দিতে হবে আমরা এটা কবে কিনেছিলাম 6 নভেম্বর কারণ 10 তারিখে এসে ফেরত পাইছেন এখানে রেফারেন্স নাম্বারটা কি দিবেন দেখেন এই 478 লিখবেন রেফারেন্স নাম্বার 478 এরপর ব্র্যান্ডিং থিম ঠিক আছে এখানে হচ্ছে এইচপি এলইডি মানে এখানে 2 দিলেই হবে
1002। এরপর আসেন হচ্ছে এখানে দুইটা ফেরত মনে করেন আপনি দিবেন, এটা হচ্ছে কত পার্সেন্ট মানে পাবেন আর কি। এটা হচ্ছে 20%, এখানে লেখেন 20%। তারপরে হচ্ছে এখানে আপনি 7 অ্যাপ্রুভ করে দেন ডিরেক্টলি। এখানে দেখেন কোথাও কিন্তু ফেরত যে দিচ্ছেন কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আসছে এখানে, আসে নেই। প্রথমে আগে অ্যাপ্রুভ করেন, অ্যাপ্রুভ করার পরে যদি টাকা ফেরত আপনি দিয়ে থাকেন তাহলে নিচে ফেরতের অপশন আসবে। আর যদি মনে করেন যে না ওই প্রোডাক্টের বিনিময়ে অন্য প্রোডাক্ট দিয়ে দিবেন, তাহলে এটা এখানেই শেষ। পরবর্তীতে আপনি বিল ইনভয়েস ক্রিয়েট করবেন, করার সাথে সাথে এটার সাথে ওটার লিঙ্ক অটো হয়ে যাবে। আমরা কুইক বুকস যেমন লিঙ্ক করে দিই, আর এখানে অটো লিঙ্ক হয়ে যায়। কিভাবে হবে দেখেন, আমি ধরে নিচ্ছি তাকে আমি পেমেন্ট দিব, কিন্তু পুরো টাকা না, বলছে 50-50, মানে সে আর মাল নিবে না। সে বলছে না আমি তোমার কাছে মালই আর নিব না। তাও বললাম যে ঠিক আছে, অর্ধেক টাকা দিচ্ছি আর বাকি অর্ধেকের জন্য তুমি আরেকটা নিয়ে যাও। সেক্ষেত্রে আপনি এখানে আম, কোন ব্যাংকে টাকা কোন ব্যাংক থেকে দিবেন, আর যেহেতু এখানে 480, তারপর 240 দিলে অর্ধেক হবে। রেফারেন্স নাম্বার দিলাম, অ্যাড রিফান্ড দিলাম, অর্ধেক পেমেন্ট আমি করে দিলাম, আর অর্ধেক ডিউ আছে। এই যে অর্ধেক ডিউ, এই ডিউটা আমরা প্রোডাক্ট দিয়ে দিব তাকে। প্রোডাক্ট দিলে আপনি এখানে ইনভয়েস করবেন। ইনভয়েসের যেই সিস্টেম, ওই সিস্টেমে আমরা ইনভয়েসটা করব। এখানে দিব হচ্ছে চার্জ, তারপরে দেখেন 22 তারিখে রাখলাম, এখানে ছিল 1002, এখানে দেখেন 20% একটা। এইটা হচ্ছে আমরা কি করব, অ্যাডজাস্ট করব, প্রোডাক্ট দিয়ে অ্যাডজাস্ট করব, টাকা দিয়ে না। এবার দেখেন এইখানে আপনি অ্যাপ্রুভ করেন, অ্যাপ্রুভ করা মাত্রই এখানে একটা ক্রেডিট নোট আছে, দেখেন এই যে বলছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ক্রেডিট টু দিস ইনভয়েস 240, এটা ক্রেডিট অ্যাভেলেবেল আছে, যেটা কুইক বুকসে বলে না। কুইক বুকসে আলাদা করে আপনাকে ট্যাগ করে দিতে হয়, ঠিক আছে। তাহলে এখানে আপনি অ্যাপ্লাই ক্রেডিট নোট দেন। কতটুকু অ্যাপ্লাই করবেন, পুরাটাই করবেন নাকি এখান থেকে কিছু আংশিক করবেন, ঠিক আছে। তাহলে আপনি এখানে পুরাটাই করেন। এখন এমন হইতে পারে সে বলল যে তোমাকে আরো $20 পে করতে হবে, বাকিটা হয়তো ড্যামারেজ হিসাবে সে যদি চিন্তা করে তাহলে সেটাও করতে পারবেন, ঠিক আছে। আমরা এত ঝামেলা গেলাম না, ধরেন আমি এটা অ্যাডজাস্ট করে দিলাম। এই দেখেন এখন কিন্তু আমাকে পেমেন্ট করা লাগে নাই। পেমেন্ট করা লাগছে কি, আমি জাস্ট ক্রেডিট নোট দিয়ে আমি কি করছি এটাকে ম্যানেজ করেছি। কারণ যেহেতু আমি একটা প্রোডাক্ট টাকা ফেরত দেই নাই, ওইটা আমাকে হচ্ছে আরেকটা প্রোডাক্ট দিয়ে হচ্ছে পরিশোধ করতে হবে, আর আরেকটার জন্য টাকাই আমি ফেরত দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার দেখেন আমাদের মোটামুটি ক্যাশ সেল, বাকিতে সেল, তারপর হচ্ছে ক্রেডিট নোট, বিফোর পেমেন্ট, আফটার পেমেন্ট সবই আমরা করলাম, কোটেশনও করলাম। এরপরে দেখেন আমরা যেটা করব, যে যদি আমরা রিপিটিং ইনভয়েস করতে চাই, এখানে আসলে রিপিটিং এর মানে ব্যবহারটা কোথায় আছে, এই যে রিপিটিং, এটা হচ্ছে স্ট্যাটাস। আপনি চলে যাবেন এই যে রিপিটিং ইনভয়েস। রিপিটিং মানে হচ্ছে রিকারিং, যেটা কুইক বুকস এর ভাষায় রিকারিং, এখানে হচ্ছে যেটা রিপিটিং। কুইক বুকসে আমরা ইনভয়েস এবং বিল ছাড়াও আরো অনেক কিছু রিপিটিং করতে পারি, জার্নালও পারি, বাট এখানে শুধু বিল আর ইনভয়েস ছাড়া অন্য কিছু করা যাবে না। হ্যাঁ জার্নাল করা যাবে, কিন্তু মানে অন্য কিছু করা যাবে না। যেমন ওখানে আমাদের সবই অনেক ধরনের ট্রানজেকশন আমরা কিন্তু রিকারিং করতে পেরেছি, বাট এখানে এখানে জার্নাল করতে পারবেন, জার্নাল আর হচ্ছে এই যে আপনার ইনভয়েস এবং বিল, এছাড়া রিপিট করতে পারবেন না। এইবার আসলে হচ্ছে আমরা এই ইনভয়েসটা রিপিট করবো কিভাবে, এবং এখানকার রিপিটও কুইক বুকস এর রিপিটের চেয়ে অনেক সহজ। কিভাবে সহজ দেখেন, আপনাকে বলছে হয় মান্থলি অথবা উইকলি, আমি ধরে নিচ্ছি এটা মান্থলি করব। কবে করবেন, এখানে আবার আপনি ব্যাক ডেটেও করতে পারেন, মানে করতে পারেন বলতে বেসিক্যালি রিপিটিং কখনোই ব্যাকডেটে করার দরকার বাস্তব জীবনে হবে না, বাট আপনি প্র্যাকটিসের জন্য চেক করতে পারেন যে আদৌ হয় কিনা। ধরেন আমি যদি এখন আজকে ডেট দিই, আগামী মাসে আস্তে আস্তে আমার অ্যাকাউন্টের মেয়াদি শেষ হয়ে যাবে, তাহলে তো দেখতে পারবো না। চেক করার জন্য আমি ধরেন এক মাস পিছনে ডেট দিয়ে করবো, ধরেন অক্টোবরের 1 তারিখে করলাম যে পরেরটা আমার নভেম্বরে হবে, ও আমাকে জাস্ট একটা মেসেজ দিবে, বলবে যে তোমার নেক্সট যেই মানে ইনভয়েসের ডেট ওইটা অলরেডি চলে গেছে, তো তাও তুমি করবা কিনা, আমি ইয়েস।
এখন নিবে। কুইক বুকস কিন্তু এটা নিবে না, ও বলবে যে নো, ফিউচার ডেট এবং কারেন্ট ডেট ছাড়া পাস্ট ডেটে কখনোই রিপিটিং করা যাবে না। এরপর এখানে আপনি কি দিবেন, ধরেন যেদিন সেল করবেন তার 30 দিন পরে হচ্ছে ইনভয়েস ডেট আসবে, ডিউ ডেট আসবে। এরপরে আসা হচ্ছে এন্ডিং ডেট, অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই। এখানে দেখেন একটা লাইন শুধু আপনাকে দিতে হবে, এটা তো নর্মালি আমরা করব। আপনি এখানে অ্যাপ্রুভ দিবেন নাকি সেভ অ্যাজ ড্রাফট দিবেন না কোনটা দিবেন? আপনার যদি ট্র্যাকিং আইটেম হয় তাহলে অ্যাপ্রুভ ডিরেক্টলি দেওয়া যাবে না। এটা যেহেতু রিপিটিং, কোনো এক সময় হয়তো রিপিট হইতে হইতে একটা সময় দেখা গেল যে ওই সময় ওই প্রোডাক্টটা নাই আপনার স্টকে, তখন তো আর ও তো নীল স্টকে তো কোনো ইনভয়েস করে না। তো আপনি রিপিট করলে তো আপনি তো বুঝবেন যে এটা তো কন্টিনিউ হইতেই থাকবে, আপনার তো আর এটা মনে থাকবে না। তো ওই জন্য আমরা এটা কি করবো, সেভ অ্যাজ ড্রাফটেই সেভ করতে হবে। এখানে আপনার কোনো অবস্থাতে অ্যাপ্রুভ, কোনো ট্র্যাকিং আইটেম দিয়ে আপনি অ্যাপ্রুভ রিপিট ইনভয়েস করতে পারবেন না। পারবেন যেটা হচ্ছে সার্ভিস অথবা আদার্স অন্য কিছু, যেটার সাথে আপনার মানে ট্র্যাকিং এর কোনো সম্পর্ক নাই। ধরেন আপনি এখানে কার এগেইনস্টে করবেন তার নাম লিখলেন উইলিয়াম, এরপর এখানে রেফারেন্স নাম্বার দিবেন, এখানে এসে আপনি আইটেম গুলো দিয়ে দিবেন কোন কোন আইটেমের হচ্ছে এগেইনস্টে আপনি ইনভয়েস করবেন। না ওইটাই বলতেছে, এখানে নাই, এটা নাই, এখানে এত অপশন নাই, মানে ইন্টারভেল যেটা ওইটা এখানে নাই। এখানে শুধু মানে মান্থলি আর উইকলি, এখানে অপশনও দুইটা, ওখানে চারটা। ও হ্যাঁ, দিবেন। এই যে ড্রাফট দিছি না আমি, ড্রাফটে পাবেন, এই দেখেন কিভাবে পাবেন আপনি দেখাচ্ছি। এটা আপনি ড্রাফটে যাবেন, এই দেখেন ড্রাফটে গেলে আপনি দেখতে পাবেন দুইটা অলরেডি হয়ে গেছে। অক্টোবরে হয়েছে 1 তারিখে একটা, আর নভেম্বরের 1 তারিখে একটা হয়েছে, ডিসেম্বরেরটা আপকামিং, সেটা কয়েকদিন পরে হবে। এই দেখেন ইনভয়েস নাম্বার 8-9, এটা হচ্ছে রেফারেন্স নাম্বার, এটা হচ্ছে সাপ্লায়ারের কাস্টমারের নাম, এটা হচ্ছে ডেট, এটা ডিউ ডেট, এটা অ্যামাউন্ট। আপনি চলে যাবেন হচ্ছে ড্রাফটে তো আমাদের যেগুলো নরমাল ক্রিয়েট করা ইনভয়েস এটাও থাকবে, হুম আবার এটাও থাকবে, তো দুইটার মধ্যে ডিফারেন্স বোঝার কোনো ওয়ে আছে যে কিভাবে মানে বুঝবেন কিভাবে? এই যে আপনি এখানে যাবেন, এই যে রিপিটিং এ যাবেন, রিপিটিং এ গেলে আপনার যে ফরম্যাট আছে না, এই যে যেমন কোন কাস্টমার, তারপর হচ্ছে নাম্বার কি, যে রেফারেন্স নাম্বার দেখলে বুঝবেন যে 345 রেফারেন্স নাম্বার, এই রেফারেন্স নাম্বারেই বারবার আসবে, ঠিক আছে? আর ইনভয়েস নাম্বার গুলো তো চেঞ্জ হবে প্রত্যেকবারই। হ্যাঁ হ্যাঁ, তারপর এখানে আপনি তো অবশ্যই এখানে রিপিটিং এর যে আপনার শিডিউলটা, ওই শিডিউল অনুযায়ী ইনভয়েস হয়েছে কিনা আপনি তো ড্রাফটে চেক করবেন, ঠিক আছে? এরপরে এটাকে আপনি জাস্ট ধরেন সবগুলোকে একসাথে যদি আপনি ইনভয়েস মানে অ্যাপ্রুভ করতে চান তাও পারবেন। এই দেখেন দুইটা একসাথে অ্যাপ্রুভ করে দিলাম, ঠিক আছে? এই এখানে চলে আসছে। আচ্ছা এরপরে আসেন হচ্ছে এই যে আমরা মোটামুটি কাস্টমার সেন্টারটা দেখছি, এইটার আমাদের রিপোর্ট সেকশনে গেলে আমরা দেখবো যে স্টক কমছে কিভাবে আর বাড়ছে কিভাবে, ঠিক আছে? এটার জন্য বলেন বলেন। হ্যাঁ হতে পারে, আপনি ধরেন এডিট করতে আপনি এই যে ড্রাফটটা এডিট করে ঠিক করবেন, শিডিউল ঠিক করা দরকার নেই, কারণ হয়তো এই মাসে শুক্রবার পড়ছে, পরের মাসে তো ডাটা পড়তে হবে, পরে আবার ঝামেলা করবে, হ্যাঁ সেটাই। আপনি শুধু ওই শোনেন, এটা একটা শিডিউল, নট, হ্যাঁ নট লাইক দ্যাট যে আপনার মানে এটা চেঞ্জ করতে পারবেন না, আপনি সব কিছুই করতে পারবেন। এটা জাস্ট আপনাকে মনে করাই দিবে যে এই মালটা আপনাকে ডেলিভারি দিতে হবে, ডেলিভারি দিয়ে তারপরে না আপনি এটা অ্যাপ্রুভ করবেন। তো যখন আপনি ডেলিভারি দিবেন তখন আপনার শুক্রবার জায়গায় শনিবার হইতে পারে, রবিবার হইতে পারে, যেই দিন দিবেন ওই ডেটটা বসাবেন, ঠিক আছে? ডিসকাউন্টের কথা যেটা চলে আসলো সেটা যদি আমরা রেট ফিক্স কোয়ান্টিটি দিলাম অত অ্যামাউন্ট আসবে অত সেটা যদি করতে
হ্যাঁ, ডিসকাউন্ট তো ধরেন আপনি যদি মনে করেন যে তাকে আপনি ডিসকাউন্ট দিবেন, পার্সেন্ট দিবেন, প্রত্যেক মাসে মাসে ওই পার্সেন্ট অনুযায়ী কাটবে। ইনভয়েসে তো টাকা কম দিতে পারবেন না, টাকা পেমেন্ট করার সময় কম দিবেন। কম পেমেন্ট করার সময় দিলে সেটা আপনি ডিসকাউন্ট দেখাবেন, ওইটা তো আলাদা ইস্যু। ধরেন আপনি দেখাচ্ছি, দাঁড়ান আমি আগে রিপোর্টটা দেখি, রিপোর্টটা দেখি আগে। পেমেন্ট দেওয়ার সময় যদি কম টাকা দেয়, ওটা ট্রিটমেন্ট আছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে ট্রানজেকশনে এসে আপনি হচ্ছে এখানে ইনভেন্টরি আইটেম ডিটেলস, এখানে গেলে একদম ডিটেল দেখতে পারবেন, কুইক বুকসেও যেটা ছিল। এখানে আপনি পিরিয়ডটা ঠিক করে নেবেন আগে, ধরুন জানুয়ারি ইয়া থেকে আমি করব, অথবা আরো আগে দিই, পেজ দিই, তাহলে আপনি ইনভেন্টরি একদম শুরু থেকে দেখতে পারবেন। এই দেখেন কিবোর্ড ওপেনিং ব্যালেন্স আমরা অ্যাডজাস্ট করেছিলাম হচ্ছে 125, এরপর এখানে আমার কি হয়েছে দেখেন, এই যে রিসিভেবল ইনভয়েস 1001, এটার জন্য আমার 660 কমে গেছে, কোয়ান্টিটি 14টা কমে গেছে। এটা কিন্তু অ্যাভারেজ মেথডে ক্যালকুলেশন হয়, এটা হয় অ্যাভারেজ মেথড, আর কুইক বুকস করে হচ্ছে ফিফো মেথড। এবার এবার দেখেন এই যে 1001, এই যে ওপেনিং, তারপরে যে ইনভয়েস, রিসিভেবল ইনভয়েস, আর যে রিসিভেবল ক্রেডিট নোট, দেখেন একটা ক্রেডিট নোট হয়েছে না, এটা কিন্তু এখান থেকে এখানে অ্যাড হয়েছে, ক্রেডিট নোট অ্যাড হয়েছে, আর আমার হচ্ছে ইনভয়েসের কারণে আমার কমে গেছে, কারণ ফেরত আসলে তো আপনার স্টকে আবার মাল বাড়বে। ঠিক আছে, এখানে সবই আপনি পাবেন। এরপর আসেন এখানে আবার আরো দুইটা রিপোর্ট আছে, ফাইন্যান্সিয়াল, এই যে রিসিভেবল এবং পেয়েবলের আলাদা রিপোর্ট আছে। এখানে আপনি, আমরা যদি রিসিভেবলে আসছি, আমরা হচ্ছে দেখেন রিসিভেবল ইনভয়েস ডিটেলস, এখানে আপনি সমস্ত ইনভয়েস দেখতে পাবেন, পেমেন্ট হলেও দেখতে পারবেন, না হলেও দেখতে পারবেন। এই দেখেন পেমেন্ট হলেও দেখতে পারবেন, না হলেও দেখতে পারবেন, একদম ডিটেল আছে এখানে, যে নাম্বার ওয়াইজ, কাস্টমার ওয়াইজ কি কি করছেন না করছেন সবকিছু এখানে আছে। এই যে স্ট্যাটাস কি অ্যাপ্রুভ নাকি হচ্ছে পেইড, নাকি আপনার হচ্ছে অ্যাওয়েটিং পেইড, পেয়েবল, সব এখানে থাকবে। ঠিক আছে, আরেকটা আছে হচ্ছে এইজ রিপোর্ট, যেটা হচ্ছে শুধুমাত্র এখন ডিউ আছে কোনগুলা সেগুলো শো করবে। এই দেখেন ঠিক আছে, এই দেখেন এই কাস্টমারের কাছে টাকা পাবেন, কারেন্ট হচ্ছে এত, এক মাসের বেশি হয়েছে এমন নাই, এক মাস হয়েছে এমন নাই, এক মাসের ধরেন 2 মাস হয়েছে, 3 মাস হয়েছে এরকম নাই, ওল্ডার নাই, শুধু এইজিং হচ্ছে। ধরেন আপনি এখন পর্যন্ত কার কার কাছে টাকা পাবেন, মানে ফুল পরিশোধ করে নাই, কেউ 1 টাকাও দেয় নাই, কেউ হয়তো আংশিক দিছে, কেউ হয়তো আরো কম দিছে, অর্থাৎ যাদের যাদের কাছে টাকা পাবেন সবার নামই আপনার এইজিং ডিটেলসে আসবে। আর অ্যাকাউন্টস রিসিভেবল যে রিপোর্টটা করলাম, ওইটাতে হচ্ছে টাকা পেলেও আসবে, না পেলেও আসবে, কাস্টমার রিলেটেড হইলেই আসবে। ঠিক আছে, ওখানে স্ট্যাটাস বার আছে, পেইড হলে পেইড, আর অ্যাপ্রুভ হলে অ্যাপ্রুভ, অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল হলে অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, সবকিছু এখানে দেওয়া আছে। ঠিক আছে, একটা ব্রেক দিই, ব্রেকের পরে আমরা